আমাদের ব্যাংক জব কোর্স 2025-এ ভর্তি চলছে। আর্লি বার্ড অফারে প্রথম 200 জনের জন্য থাকছে 25% ডিসকাউন্ট। ভর্তি হতে টেলিগ্রাম অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে কথা ছিল যে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা দপ্তরে 26 জন হচ্ছে সহকারী পরিচালক নিবে আর 17 জন হচ্ছে ফিল্ড অফিসার নিবে। সে নাম না জানা দপ্তরের পরিচিতি এবং হচ্ছে সার্বিক প্রস্তুতি থেকে শুরু করে সেটা প্রমোশন কিরকম একদম সার্বিক একটা আলোচনা আজকে আমরা করব। আজকে আমাদের সাথে আছেন জনাব ফয়সাল চৌধুরী স্বরূপ। তিনি হচ্ছে ওই দপ্তরে দীর্ঘ 4.5 বছর কাজ করেছেন, বর্তমানে কাস্টমস ক্যাডারে কর্মরত। তো ভাইকে আমরা ধরে নিয়ে আসছি, কিভাবে কি করতে হবে একদম সব আমরা ডিটেইলে আলোচনা করব। প্লাস আপনাদের যত প্রশ্ন আছে আপনারা এই লাইভের নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি হচ্ছে আপনারা কমেন্ট করবেন, সেখান থেকে হচ্ছে আমি দেখে নিব যে কি কি প্রশ্ন করতেছেন। আপনাদের প্রশ্নগুলো ভাই বন্ধু পৌঁছে দিব। হোপফুলি আজকে একটা ভালো সেশন হবে। আমরা শুরু করে দিব 2-1 মিনিটের ভিতর, মানুষজন জয়েন করুক। চল্লিশ জন আছেন আমাদের সাথে, আরো কয়েকজন জয়েন করলে আমরা শুরু করে দিব। অনেকদিন পর আজকে একটু ভালো লাগতেছে আমার এই কারণে, কারণ আজকে এবং গতকালকে বিশেষ করে গত এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে সার্কুলার আসতেছে, এক্সামের নিউজ পাওয়া যাচ্ছে। জিনিসটা হচ্ছে আমরা দেখতেছি যে গত বেশ কয়েক মাস ধরে জিনিসটা একটা শিথিল অবস্থায় ছিল। তো হোপফুলি চাকরির প্রার্থী যারা আছেন তাদের ভিতরে একটা গতিশীলতা আসবে এবং খুব শীঘ্রই হয়তো আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনার হয়ে যাবে। মোটামুটি শুরু করে দিতে পারি আমরা। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার যে বিষয়বস্তু, আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল এবং একই সাথে গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আমার কাজ করার যে সুযোগ হয়েছিল। তো সেই দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো সবারই একটা আগ্রহ, কৌতূহলের জায়গা যে গোয়েন্দা সংস্থা বা এই ধরনের যে কার্যক্রমগুলো এগুলো নিয়ে, এবং সেখানকার নিয়োগ, সেখানকার কার্যক্রম কেমন, সেখানকার সুযোগ সুবিধা, বেতন ভাতাদি, এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা কি পরিচিত থেকে শুরু করি? হ্যাঁ, শুরুতে হচ্ছে আমরা পরিচিত হয়ে নেই। আমাদের ফয়সাল চৌধুরী স্বরূপ ভাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরেই আছেন এবং হচ্ছে আপনারা যারা ক্লাস পেয়েছেন আসলে তারা জানেন স্বরূপ ভাই কি পরিমাণ বস। তো ভাইয়ের পরিচয়টা ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিই। ভাই প্লিজ। আমি বর্তমানে আছি 43তম বিসিএস এ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্যাডারের একজন সহকারী কমিশনার হিসেবে, এবং এর আগে আমার সুযোগ হয়েছিল, আমি বলবো সৌভাগ্য হয়েছিল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় 4.5 বছরের বেশি সহকারী পরিচালক পদে কার্যক্রম করার এবং বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার। তো সেখান থেকে আমি ক্যাডার সুইচ করে বা জব সুইচ করে এখানে আসি। সেই অভিজ্ঞতার কিছুটা অংশ চেষ্টা করবো আজকে বিনিময় করার। সেই সাথে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এই ধরনের যে চাকরিগুলো আছে, নবম গ্রেডের যে চাকরিগুলো, এই একই প্রশ্নকর্তা কর্তৃক যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো নিয়ে চেষ্টা করব, যেটা আমার সহকর্মী মাহিন হাসান ভাই বারবারই বলেছেন যে এই জাতীয় যে চাকরি পরীক্ষা হতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক, পেট্রো বাংলা বা সমসাময়িক যে সার্কুলার গুলো আছে সেগুলো সম্পর্কে আমার ক্ষুদ্র জায়গা থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে সার্কুলারটা হয়েছে সেটা নিয়ে কথা বলি। আমরা জানি যে বাংলাদেশে টোটাল আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় সহ টোটাল 44টা, আমার জানা মতো সর্বশেষ 44টা মন্ত্রণালয় ছিল। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সরাসরি আগে যেটাকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় বলতাম, বর্তমানে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় বলে থাকি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে দপ্তরগুলো রয়েছে, সাম্প্রতিক সময়ে বিডা, বেবজা, প্রতিরক্ষা মন্ত্রণালয় তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সংস্থা। এছাড়াও যে সংস্থাগুলো আছে, এসএসএফ আছে,
তাছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের জন্য একটা অন্যতম একটা উপাদান থাকতেই হয়, সেটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। তো আমাদের দেশের প্রধান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এটা একটা অধিদপ্তর হিসাবে সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কার্যালয়। আমি বারবারই প্রধানমন্ত্রীর বলছি, কেননা এটা বিগত বলতে বলতে সময়ে প্রধানমন্ত্রীর আমরা বলতাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে এবং এই সংস্থাটির মাঝখানে কোনো মিডিয়াম নেই, সরাসরি সেই কার্যালয় থেকে কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং রিপোর্টিং গুলো সরাসরি এই সংস্থাটি মাননীয় প্রধান উপদেষ্টাকে করে থাকে। এটা হচ্ছে প্রথম আমার বক্তব্য। তো এর অর্গানোগ্রাম বা আমাদের সরাসরি নিয়োগ, আমরা যেরকম জানি অন্যান্য চাকরিতে সরাসরি নিয়োগের একটা ধারা রয়েছে যে সর্বোচ্চ নবম গ্রেড এবং সর্বনিম্নে 16, 17 এমনকি 20তম গ্রেডেও নিয়োগ হয়ে থাকে। তো অন্যান্য যে চাকরিগুলো রয়েছে ক্যাডার সার্ভিস, নন ক্যাডার সার্ভিস বা যে কোনো দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, এখানেও এই দপ্তরে একইভাবে সর্বোচ্চ নবম গ্রেড। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নবম গ্রেডে 26টি পোস্ট, দশম গ্রেডে কয়টি ভাই? 17টি 17টি সহ আমার টোটাল 256 255 আর কি, 255-56 এরকম একটা নাম্বারে নিয়োগ হয়ে থাকে। তো এই দপ্তরের একটা বিশেষত্ব, এই দপ্তর প্রতিনিয়তই কিন্তু সার্কুলার গুলো দিয়ে থাকে। আপনারা যদি রেগুলার ট্রেন্ডটা দেখে থাকেন বিগত বছরগুলোতে, আহ আমি ব্যক্তিগতভাবে 2019 সালের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারটার আমার সৌভাগ্য হয় যোগদান করার। তার পরবর্তীতে 21 সাল, 23 সালে দুইটা সার্কুলার হয় এবং তারই ধারাবাহিকতায় 25 সালের একটা সার্কুলার আমরা পাচ্ছি। তো এই সার্কুলার গুলোতে সাধারণত যে পদগুলো দেয়া আছে এই পদগুলোর এগেনস্টে সমানও নেওয়া হয়, কখনো বেশিও নেওয়া হয়। গতবার যেমন বেশি নেওয়া হয়েছিল এবং আগের সার্কুলার গুলো তুলনামূলকভাবে বড় ছিল, সেই তুলনায় আমার এই সার্কুলারটা অনেকটাই ছোট। তো যেহেতু গত বছর থেকে চাকরি এবং চাকরির বাজার অত্যন্ত কম্পিটিটিভ তো হয়েছেই এবং পরীক্ষাগুলোর সংখ্যা কমেছে, আমাদের যারা পরীক্ষার্থী আছে আমাদের চেষ্টা থাকবে যে যে চাকরিগুলো আছে সেগুলো আমাদের ক্যাপচার করার। তো আমার কেন আমি এই গুরুত্বপূর্ণ দপ্তর, অন্যান্য দপ্তর থেকে এটাকে প্রাধান্য দিব, সুবিধা অসুবিধা বা অন্যান্য জিনিসের দিকে একটু আলোকপাত করতে চাই। তো প্রথমত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নাম থেকে আমাদের কাছে একটা কৌতূহল, একটা আগ্রহ, আকর্ষণের জায়গা। এবং বাংলাদেশের প্রত্যেকটা দেশে একটা সংস্থা থাকে যেটা অন্যান্য সকল বিষয়, সরকারি বেসরকারি সহ দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বিষয়ের উপর নজরদারি করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়। তো আমাদের দেশেরও জন্য ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সেই কাজটাই করে থাকে। দেশের এবং দেশের বাইরে দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট যাবতীয়, সেটা নিরাপত্তার সংজ্ঞা আমি থিওরিটিক্যালের দিকে যাব না, নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো, সেটা হতে পারে বর্ডার সিকিউরিটি, সেটা হতে পারে আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের আর্থিক নিরাপত্তা খাত, যে কোনো, ইভেন আমাদের এই যে সাম্প্রতিক যে রাজনৈতিক যে পরিক্রমা, যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে যথাযথ মহলে পৌঁছে দেয়া, এটাই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করে থাকে। অন্যান্য দেশেও বিভিন্নভাবে কাজ করে, আমাদের সেগুলো আলোচনায় আসে। কিন্তু আমরা গোয়েন্দা সংস্থার একটা মোটো যেটা, যখন গোয়েন্দা সংস্থা বা যে কোনো একটা নিরাপত্তা সংস্থা ব্যর্থ হবে তখনই কিন্তু জনগণ জানবে। তখনই যখন গোয়েন্দা শব্দের সাথে দেখবেন গোয়েন্দা ব্যর্থতাতেই একটা জঙ্গি হামলা বা বোমা বিস্ফোরণ বা একটা সিকিউরিটি ব্রিচ, যে কোনো ক্ষেত্রে তখন তখন কিন্তু যারা কর্তা ব্যক্তি থাকে তখন বলে গোয়েন্দা ব্যর্থতা ছিল। কিন্তু যখন স্বাভাবিক চলে তখন কিন্তু কেউ বলে না যে না, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল বা আমাদের যে নিরাপত্তা বাহিনীগুলো ছিল তারা ভালো কাজ করেছে। তো তাদের দায়িত্বই কিন্তু তথ্য সংগ্রহ এবং তথ্যগুলো সরবরাহ করে সিচুয়েশনকে কন্ট্রোলে রাখা। তো এই কাজগুলোই আমাদের সংস্থাটি করে থাকে। এর ডিরেক্ট যে এন্ট্রি লেভেল পোস্ট নবম গ্রেডে, সেটা সহকারী পরিচালক। সহকারী পরিচালকের পরে সাধারণত 6 থেকে 7 বছরের মধ্যে, এটা অবশ্য সকল সরকারি দপ্তরের মতো এখানেও পদ খালি থাকা সাপেক্ষে ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, তারপরে ডিরেক্টর। এবং আমার একটা প্রশ্ন আছে ভাই, এই আমাদের জয়েন করার পরে পার্মানেন্ট হওয়ার কোনো বিষয় আছে? পার্মানেন্ট হওয়ার বিষয় আছে। আমি অর্গানোগ্রাম যেটা ডিরেক্টর পোস্ট পর্যন্ত, এবং আমাদের সংস্থাটির ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক এই পদটা সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, অর্থাৎ আমাদের ডিফেন্স থেকে সাধারণত আসেন। এর একটা কারণ আছে এবং যেটা এনএসআই অ্যাক্ট 1972 সালে, সেই অনুসারেই প্রধান আসতে হবে একটা ডিফেন্স ফোর্স থেকে। যেহেতু এটি একটি নিরাপত্তা সংস্থা, অন্যান্য ডিফেন্স ফোর্সের সাথে সমন্বয়ের বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, এটা বাই ডিফল্ট আসে। ভাই যেটা বললেন, যে কোনো চাকরিতেই, সরকারি চাকরিতে একটা স্থায়ীকরণের বিষয় থাকে। স্থায়ীকরণ অন্যান্য চাকরির মতো এখানেও 2 বছর,
সাধারণত 2 বছরের মধ্যেই বিভাগীয় প্রশিক্ষণ বা অন্যান্য যে শর্তগুলো আছে, শর্তগুলো পূরণ সাপেক্ষে এটা ডিউ টাইমে স্থায়ীকরণ, ডিউ টাইমে প্রমোশন হয়ে থাকে। আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতার খাতিরে আমি বলতে পারি যে এখানে স্থায়ীকরণ, প্রমোশন এই ক্ষেত্রে খুবই স্মুথ একটা জায়গা এই সংস্থাটি। তাহলে ভাই আমাদের হচ্ছে কি, আমরা যদি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে জয়েন করি তাহলে আমরা 6 থেকে 7 বছর ডেপুটি ডিরেক্টর, দেন আমরা জয়েন্ট ডিরেক্টর হতে এখানে অন্যান্য মন্ত্রণালয়ের যে একটা ফিডার কাল আছে, সেই ফিডার কাল অনুসারেই আমাদের এখানেও সেই কাছাকাছি ফিডার কাল অনুসারেই হয়ে যায়। জয়েন্ট ডিরেক্টর হচ্ছে আপনার 5th গ্রেড, এরপরে 4th গ্রেড হচ্ছে আপনার অ্যাডিশনাল ডিরেক্টর, এরপরে হচ্ছে ডিরেক্টর হচ্ছে আমরা 3rd গ্রেড 3। আমাদের হচ্ছে যারা এডি হিসেবে জয়েন করবে তারা সর্বোচ্চ গ্রেড 3 তে যেতে পারবে। আর ডিরেক্টর জেনারেল যে পোস্টে আছে সবার উপরে, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স থেকে এসে থাকে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এবং এটা তো মোটামুটি ভাই পদের নামগুলো তো ফিল্ড হোক বা ইয়াতে হোক সেম, ডিরেক্টর সব। এটা যেমন অ্যাডমিনিস্ট্রেশনে আলাদা বা অন্যান্য কিছু ক্যাডার আছে বা কিছু অধিদপ্তর আছে আলাদা, এখানে সেরকম না, সহকারী পরিচালক থেকে অ্যাজ ইউজুয়াল এটা হয়ে থাকে। এবার নিচের দিকে যে সাবঅর্ডিনেট যে পোস্ট গুলোর আছে, 10ম গ্রেডে সাধারণত ফিল্ড অফিসার এবং 13 গ্রেডে জুনিয়র ফিল্ড অফিসার। সম্ভবত জুনিয়র ফিল্ড অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তিটা এবার নেই, আমি যতদূর জানি। এইটা এনএসআই এর যে বিধিমালা, নিয়োগ বিধিমালা সর্বশেষ হয়েছিল, সেটাতেই জুনিয়র ফিল্ড অফিসারটা এন্ট্রি লেভেলে বন্ধ করা হয়েছে। কেন করা হয়েছে? এটা একটা পজিটিভ কারণ হচ্ছে আমাদের জুনিয়র ফিল্ড অফিসারের পরের যে পোস্টটা আছে ফিল্ড স্টাফ, সেখান থেকে যাতে ডিউ টাইমে প্রমোশনটা হয়ে জুনিয়র ফিল্ড অফিসার হতে পারে। অর্থাৎ এই যারা ফিল্ড স্টাফ হিসেবে ঢুকবেন তাদের ক্ষেত্রে একটা প্রমোশনের স্কোপ। মাঝে অন্যান্য কিছু পোস্ট রয়েছে, যেমন ওয়্যারলেস অপারেটর আছে, শার্টলিপিকার আছে, মুদ্রাক্ষরিক আছে, অন্যান্য বিভিন্ন পোস্ট রয়েছে। তো মূলত এখানে 2 ধরনের পোস্ট আছে, নির্বাহী এবং অনির্বাহী। নির্বাহী পোস্ট আমরা যেটা ধরি, গোয়েন্দা বৃত্তিক যে কাজগুলো, ফিল্ড স্টাফ, জুনিয়র ফিল্ড অফিসার, সহকারী পরিচালক এবং তদূর্ধ্ব। আর এর পাশাপাশি ওয়্যারলেস অপারেটর বা অন্যান্য যে পোস্ট গুলো আছে, এগুলোকে অন্যান্য দপ্তরও বলা হয় মিনিস্টেরিয়াল স্টাফ, অর্থাৎ আমাদের দাপ্তরিক কাজের জন্য যারা কাজ করে থাকেন, যেমন মন্ত্রণালয়ে যেখানে থাকেন প্রশাসনিক কর্মকর্তা থাকেন, অফিস সহকারী থাকেন, অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর থাকেন, এখানেও সেই ধরনের পোস্ট গুলো আছে যারা আমাদের দাপ্তরিক কাজগুলো অন্যান্য মন্ত্রণালয়ের মতো দিয়ে থাকেন, অফিসের যাবতীয় সহযোগিতা। তো এই গেল আমাদের অর্গানোগ্রাম। এই বিষয়ে ভাই আর কোনো প্রাসঙ্গিক কিছু আছে কিনা? আচ্ছা, অর্গানোগ্রামের ক্ষেত্রে আমরা তো মোটামুটি আইডিয়া পেলাম যে আমাদের এডি থেকে হচ্ছে কি পরিমাণ প্রমোশন হয়। আমাদের ফিল্ড স্টাফ হতে আমাদের কত দূর যাওয়া যায়, আর হচ্ছে ফিল্ড অফিসার হতে আমাদের ফিল্ড স্টাফ, যেহেতু এটা 17 গ্রেডের পোস্ট, এখান থেকে একটা ডিউ টাইম পরে, সেটা হয়তো 6-7, এটা পদ খালি থাকা সাপেক্ষে। তবে সাধারণত এই প্রমোশন গুলো স্থায়ী যেহেতু 2 বছরের মধ্যে হয়ে যায় এবং যে ফিডার কালটা মেনটেন করা হয়, সাধারণত 6-7 বছরের মধ্যে ফিল্ড স্টাফ থেকে জুনিয়র ফিল্ড অফিসারে চলে আসে। জুনিয়র ফিল্ড অফিসার থেকে একটা নির্দিষ্ট ফিডার কাল পরে ফিল্ড অফিসারে আসেন, এবং ফিল্ড অফিসারে যারা এন্ট্রি লেভেলে যোগদান করেন তাদের ক্ষেত্রে সম্ভবত 6 থেকে 7 বছর একটা পরীক্ষা দিতে হয়। সাধারণত অন্যান্য চাকরিতেও বা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে আসতে একটা বিভাগীয় পরীক্ষা দিতে হয়। এই বিভাগীয় পরীক্ষার পাশ করা সাপেক্ষে বা অন্যান্য যে শর্তগুলো আছে, এসিআর সংক্রান্ত, এসিআর ভালো থাকতে হবে, এই ধরনের শর্ত পূরণ করলে তারা সহকারী পরিচালক হন এবং বাদ বাকি প্রমোশন গুলো তারা ডিউ টাইমে পেয়ে থাকেন। এই ক্ষেত্রে সাধারণত যারা ফিল্ড অফিসারও জয়েন করেন তাদের ক্ষেত্রে প্রমোশনের রেশিওটা অনেকটাই বেশি এবং সর্বশেষ বিধিমালা অনুসারে 30% প্রমোশন, অর্থাৎ প্রমোটি অফিসারের রেশিও দেওয়া হয়েছে 30%। আচ্ছা, অর্থাৎ হচ্ছে পরবর্তী প্রমোশন হচ্ছে 30% হবে হচ্ছে আমাদের ফিল্ড অফিসার থেকে, আর 70% হচ্ছে আমাদের হবে প্রমোশন নতুন এডি নিয়োগ বা এরকম নিয়োগের মাধ্যমে। রাইট। আচ্ছা, আমরা খুব ক্লিয়ার একটা আইডিয়া পেলাম এটা সম্পর্কে। তো পরবর্তী এই ক্ষেত্রে আমি একটু প্রতিষ্ঠান সম্পর্কে খুব অল্প কথাই বলতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ। যে যার জায়গা থেকে, হয়তো টেকনিক্যাল কিছু ক্যাডার আছে বা টেকনিক্যাল কিছু মন্ত্রণালয়, অধিদপ্তর বা বিভাগ আছে, তাদের কার্যক্রম আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। হয়তো কৃষি, আমরা যারা শহরে থাকি কৃষি সম্পর্কে আইডিয়া নেই, যারা গ্রামে থাকি তাদের হয়তো বিএসটিআই সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে আমাদের দেশকে সেবা দিয়ে থাকে, দেশকে সাপোর্ট দিয়ে থাকে। এখানে আমরা যে মন্ত্রণালয়, আমরা যে অধিদপ্তর নিয়ে আজকে কথা বলছি, এই অধিদপ্তরের কর্মক্ষেত্র কিন্তু পুরো বাংলাদেশ, এমনকি পুরো বাংলাদেশের বাইরেও। যখন প্রশ্ন হবে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, এর কোনো সিলেবাস, এর কোনো বাউন্ডারি থাকবে না। তো এর কার্যক্রম আমি আর
ভাব সম্প্রসারণ করতে চাই না। এই দুটো কথাতেই আমি বলতে চাই যে এর কোনো বাউন্ডারি বা সিলেবাস নেই। সমগ্র বাংলাদেশ, এমনকি নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের বাইরেও এর কার্যক্রম হতে পারে। আচ্ছা, তাহলে ভাই এখন যদি আমাদেরকে হচ্ছে এটার মোটামুটি আমরা আইডিয়া পেলাম যে অর্গানাইজেশনটা কিরকম। এখন যদি ভাই বেতন ভাতা দিয়ে আগে আমরা একটু জেনে নিবো যে ভাই পোস্টিং কিরকম হতে পারে, বা পোস্টিং, এটার ক্ষেত্রটা কিরকম, এটার ক্ষেত্র আমাদের আমার হেডকোয়ার্টার যেহেতু কোথায় বলেছি বা সমগ্র বাংলাদেশ। এখন যেহেতু এই নিয়োগটা আমাদের অত্যন্ত স্বচ্ছভাবে এবং নিয়মিতভাবে হচ্ছে, এই প্রক্রিয়া সম্পর্কে অনেকেই আমরা অবগত। আর একটা সময় ছিল আমি যখন পরীক্ষা দিয়েছি, হয়তো আমার পরিচিত মহলে খুব কম ছিল, কিন্তু আমাদের সময় থেকে যে নিয়মিত নিয়োগ হয়েছে, এবং আপনিও জানেন, আপনিও যেহেতু অনেকদিন ধরে আমাদের শিক্ষকতার সাথে জড়িত, যে এই নিয়োগের ফলে ফয়সাল প্রত্যেক ভাই আপনি জানেন কিনা, আমি কিন্তু যে 21 সালে আপনাদের একটা সার্কুলার হয়েছিল 102 জনের, তার ওটাতে মধ্যে আমি আপনি জয়েন করেন নাই, মেডিকেল পর্যন্ত গেছিলাম, এরপরে আমি জয়েন করা জয়েন হয় নাই করেন নাই। কোনো যেহেতু কারণে। আপনি বাংলাদেশ ব্যাংকে বাংলা ব্যাংকে তখন আপনি তখন ছিলাম। সুযোগ ছিল। তো ওই মেডিকেল আমি হচ্ছে অ্যাটেন্ড করিনি, অ্যাটেন্ড করলে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা সিট নষ্ট হতো। তো আমি ফাইনালি আর কি অ্যাটেন্ড করি নাই আর কি। খুব টাফ ডিসিশন ছিল আমার জন্য। ওই কাহিনী বা ওই গল্প হচ্ছে আরেকদিন করবো। ভাই প্লিজ কন্টিনিউ। তো এখানে যেটা আমরা, যেহেতু এটা অনেকটাই পরিচিত হয়ে গেছে, যদিও গোয়েন্দা সংস্থাকে একটু গোপনীয়তা থাকতে হয়, তো আমরা যেটা মানে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আমি কি কাজ করছি সেটা আমার গোপনীয়। কিন্তু যেহেতু নিয়োগ হোক বা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেকটাই আহ আমাদের যে কর্মসংস্থানের খাতিরেই এই জিনিসটা ওপেন করা লাগছে, এবং আমরা জানি অনেক কিছু এই সম্পর্কে, পাবলিক স্পেয়ারে উইকিপিডিয়াতে হোক এটা জানা যায়। তো সেই ক্ষেত্রে এটুকু বলাই যায়, যেখানে মূলত আমাদের যে হেডকোয়ার্টার আছে, সদর দপ্তর, এটা ঢাকার সেগুনবাগিচায় আছে। তো সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা, জাতীয় শিল্পকলা একাডেমি যেটা আছে, এবং দুর্নীতি দমন কমিশনার অফিসের ঠিক পশ্চিমে একটা বড় বিল্ডিং আছে, সেখানেই হচ্ছে সদর দপ্তর। এছাড়া 64টি জেলাতেও অফিস আছে, এবং 64টি জেলার বাইরেও, আমি স্পেসিফিক্যালি আর বলতে চাচ্ছি না। আর শুধু আমরা এটুকু জানি যে সারা বাংলাদেশের সকল সেক্টরে টাচ করার মতো ক্যাপাসিটি এই সংস্থাটির বা এই অধিদপ্তরটির আছে। এবং শুধু দেশেও না, আপনাদের এবং শুধু দেশে নয়, বিদেশেও। বিদেশেও কিছু পোস্টিং আছে। আমি সংখ্যা বা এর আরো একটু ডিপ ডাউনে যেতে চাচ্ছি না। না না, বিদেশেও আছে, দরকার নেই। হ্যাঁ। এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ। এবং এক্ষেত্রে একটা ছোট উদাহরণ দিতে চাই, আপনাদের খেয়াল আছে কিনা, এবং মাহিন ভাইয়ের খেয়াল আছে কিনা, জাতিসংঘের একজন কর্মকর্তা অপহৃত হন 2022 অথবা 23 সালে, অপহরণ হন আফ্রিকার কোন একটা জাতিসংঘের মিশন থেকে, ওনাকে অপহরণ করে নেন একটা জঙ্গি গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। তো আমাদেরই অর্থাৎ আমাদের যে সংস্থাটি আছে, তার যে কর্মকর্তা বিদেশে পোস্টিং ছিলেন, আচ্ছা। মিডল ইস্টের কোন একটা দেশে, তিনি মূলত এই রেস্কিউ মিশনটা লিড দেন এবং তাকে ফিরিয়ে আনতে সাহায্য করেন। তিনি বাংলাদেশি ছিলেন? তিনি বাংলাদেশে, তিনি আমি জানতাম না, বাংলাদেশের আমার একজন জানা ছিল না। বাংলাদেশের একজন, সম্ভবত উনি একজন মিশনের, আমি জানি না ওনার পোস্টটা, সম্ভবত ডিফেন্সেরই একজন হবেন, সিনিয়র অফিসার। সামহাও উনি তার কৃতিত্বের মধ্যেই বা বীরত্বের মধ্যেও এখন মিডল ইস্টের যিনি ছিলেন উনি রেস্কিউ করতে পেরেছেন। এটাই আর কি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো মানে আমরা কিন্তু একটা আইডিয়া পেলাম যে এটা হচ্ছে আওতা এবং কতটা বিশাল, এবং হচ্ছে দায়িত্বটা আসলে কতটা আরেকটা যেটা পবিত্র। অনেকেই যেটা জানেন কিনা জানি না, এই যে আমাদের যে করোনার সময় সংস্থাটি আমাদের যেটা ভ্যাকসিন ম্যানেজমেন্ট, এই যে বিপুল পরিমাণ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনিংটা সারা বাংলাদেশে করা হয়েছে, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সংস্থাটি এই যে যে খাদ্য নিরাপত্তায় একটা গুরুত্বপূর্ণ, মাঝে কয়েক বছর আগে গুজব উঠলো যে লবণ পাওয়া যাচ্ছে না বা তেল, করোনার শুরুতে মাস্ক পাওয়া যাচ্ছিল না, এই ধরনের বিভিন্ন ইস্যুতে হয়তো পর্দার আড়াল থেকে সংস্থাটি কাজ করেছে। পুলিশ বা অন্যান্য আমাদের যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সরাসরি কাজ করে, তাদের সাথে সহায়ক শক্তি হিসাবে, আর যেটা প্রথমেই বলেছি, তথ্য দিয়ে, তথ্য সরবরাহ করে বিভিন্নভাবেই দেশের সার্বিক নিরাপত্তা এবং নিরাপদ রাখতে সাহায্য করে থাকে। তো এটাই আমার হেডকোয়ার্টার, বা আমার প্রত্যেকটা বিভাগীয় শহরে বিভাগীয় কার্যালয় আছে, জেলা শহরে জেলা কার্যালয় আছে, এছাড়াও কিছু কার্যালয় রয়েছে, বিশেষায়িত কিছু কার্যালয় রয়েছে। তবে যেহেতু ঢাকাতে সদর দপ্তর, ঢাকাতে একটা বিপুল পরিমাণ যারা নিয়োগপ্রাপ্ত হন, ঢাকাতে একটা বিপুল পরিমাণ কর্মশক্তির এখানে পদায়ন হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, আর হচ্ছে ভাই মানে পোস্টিং তো মনে হয় ঘন ঘন চেঞ্জ হতে পারে। পোস্টিং সাধারণত সরকারি চাকরির যে রুলস 3 বছরের মধ্যে চেঞ্জ হয়। এই ক্ষেত্রে আমার যেহেতু কাজের প্যাটার্ন আলাদা এবং চাকরিটাই আলাদা, যারা আসবেন, যারা আসতে চান, এটা মেনে নিয়ে আসতে হবে যে আমি একটা সাধারণ চাকরিতে আসছি না। আমি যদি সাধারণ চাকরিতে আসি, সাধারণ জীবন চাই, তাহলে আমার এই চাকরিটা না। আমার যদি সেই রিস্ক নেয়ার, আমার যদি সেই চ্যালেঞ্জ নেয়ার, সেই প্রেশার নেয়ার যদি ক্যাপাসিটি থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এবং সর্বাত্মক মনোবল ধরে রাখার
সেই শক্তি আমার মধ্যে থাকে, তবেই আমার আসতে হবে। এখানে আমার পদ বা পদের বিপরীতে আমি কি পাবো না পাবো, তার থেকে বড় কথা আমি কতটুকু দিতে পারবো, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আসতে কেউ আগ্রহী হন, তবেই তার এই সার্ভিসে আসা উচিত, পরীক্ষাগুলো দেওয়া উচিত এবং সর্বশেষ যে ধাপ সেই পর্যন্ত যাওয়া উচিত। যেমন আমি আমার সহকর্মী মাহিন হাসান ভাই অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন মানুষ, তার তার টার্গেট ছিল বিসিএস, কিন্তু সামহাও তিনি যখন দেখেছেন যে হয়তো এনএসআই তে তিনি ক্যাপেবল ছিলেন, না হলে এই যে এত বড় কম্পিটিটিভ একটা পরীক্ষা পাশ করে শেষ ধাপে গেলেন, সেখান থেকে উনি ইচ্ছা ইচ্ছা করেই কিন্তু আরেকজনকে সুযোগ দিলেন। উনি চাইলেই কিন্তু জয়েন করতে পারতেন, কিন্তু তার স্বপ্নকে উনি প্রাধান্য দিয়েছেন। হয়তো আল্লাহ তাআলারও একটা বৃহত্তর বৃহত্তর একটা সুযোগ দেওয়ার, তার প্রতি একটা করুণার একটা ব্যবস্থা ছিল, করুণার ব্যবস্থা করে দিয়েছেন। তো মাহিন ভাই যদি মনে করতেন যে না, আমার আর কোনো গোল নেই, আমি দেশের সেবা এইভাবেই করতে চাই, আমি নিজের সময় শ্রম আমি এর পিছনে দিতে চাই, তাহলে কিন্তু উনি হয়তো বিসিএস এর দিকে সেই সময়টা নাও পেতে পারতেন। কারণ এই ধরনের বিশেষায়িত সংস্থা বা নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে সাধারণত 24 ঘন্টাই অন ডিউটি থাকতে হয়। এই বিষয়টা একটা ইস্যু, যে আমার যদি মনে হয় যে না, আমি সর্বোচ্চ সময় ফ্যামিলিকে দিতে চাই, আমি আমার ব্যক্তিগত জীবনে আর একটু সময় দিতে চাই, সেই ক্ষেত্রে একটু রিকনসিডার করা উচিত সিদ্ধান্ত। আর ভাই অনেকে ঢাকায়, মানে ঢাকায় জব করা অনেকের প্রায়োরিটি থাকে, বিশেষ করে মেয়েদের। সেক্ষেত্রে হচ্ছে ঢাকায় কি আসলে থাকা যায় কিনা, বা এটা কতটা পজিটিভলি দেখা হয় ঢাকায় থাকতে চাওয়ার বিষয়টা? এখন প্রথমত হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার কাজের ক্ষেত্রে যার যেখানে কাজ, হয়তো যার এক্সপার্টিস অনুসারে একজনকে দীর্ঘদিন এক জায়গায় রাখতে পারে, আবার আপনার যদি এক্সপার্টিস ভালো থাকে, এমনকি খারাপও থাকতে পারে, যে আপনাকে দিয়ে ওই কাজটা হচ্ছে না, ঘন ঘন পোস্টিং হতে পারে। তবে সাধারণত কর্মকর্তাদের চেয়ে নারী কর্মকর্তাদের বা নারী যারা কর্মী আছেন তাদের ওয়েলফেয়ারটা দেখা হয়। এবং আমি নিজে মনে করি, এবং আমি নিজেও আমার যারা সহকর্মী ছিলেন, আমার অত্যন্ত সুহৃদ যারা ছিলেন, তাদের সাথে ইয়ে করেছি যে নারীদের জন্য অত্যন্ত চমৎকার চাকরি। এবং আমার সাথে যারা নারী সহকর্মী ছিলেন, তাদের প্রতি আমাদের যে একটা শ্রদ্ধার জায়গা এবং পারস্পরিক যে সহযোগিতার জায়গা, এটা পুরুষ সহকর্মীদের থেকে বেশি থাকতো, কারণ তারা একটা পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেটা আমাদের একদম টপ টায়ার থেকে লোয়ার টায়ার পর্যন্ত সেটা মেনটেন করা হয়। তো নারীদের জন্য আমি মনে করি এখানে কোনো বাধা নেই, এবং নারীদের ক্ষেত্রে পোস্টিং এর ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়, তবে এটা আবার পুরুষের ক্ষেত্রে অপোজিট। আচ্ছা, তো আমরা একটা আইডিয়া পেলাম। আর অনেক আপু আছেন তারা মনে করতেন যে আসলে না, এই চাকরিতে ঢোকা যাবে না। সো হোপফুলি স্বরূপ ভাই আপনাদের কিছু হলো আশা দিতে পেরেছে। তো স্বরূপ ভাই, আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই, অবশ্যই আমাদের দেশকে দেওয়ার অনেক কিছু আছে, তবুও হচ্ছে আমাদের যে বেসিক নিডটুকু সেতুটুকু হচ্ছে আমাদের যদি ফিল আপ না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক আক্ষেপ থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আমি বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে চিন্তা করি, তাহলে এই চাকরিটি হচ্ছে আমাদের চাকরি প্রার্থীদের জন্য কিরকম হতে পারে? এখন আমি প্রথমত মনে করি যে বাংলাদেশে নবম গ্রেডের যে কয়টা চাকরি আছে, নবম গ্রেডই শুধু না, যে কোনো গ্রেডের গ্রেডেশন অনুসারে যে কয়টি চাকরি আছে, আমি যদি শুধু সম্মানের, একদম বিশুদ্ধ সম্মান, আমরা তো মূলত চাকরি, আমরা সরকারি চাকরিতে যে বেতনটা, আপনি দীর্ঘদিন চাকরি করেছেন, আমি চাকরি করেছি, যে বেতনটা পাই এটা কিন্তু আমার পরিবারের জন্য যৎসামান্য। কিন্তু শুধু বেতনের জন্য কি আপনি আমি চাকরিতে আসি? আমরা একটা সামাজিক স্বীকৃতি, একটা আহ মহান সৃষ্টিকর্তা কর্তৃক একটা দায়িত্ব, যেটা আমার দেশের জন্য কাজ করার একটা পবিত্র পবিত্র দায়িত্ব পালন নিয়ে করা। আসলে ওই ভূমিকাটা পালন করার আগ্রহ থেকেই কিন্তু আমরা আসি। তো এই জায়গায় আমার মনে হয়েছে যে এই সংস্থাটিতে দেওয়ার অনেক কিছু আছে, এবং এই যে আপনি দেয়ার অনেক কিছু আছে, আপনার পদের ভার, আপনি একটা ফিল্ড স্টাফ হন কিংবা সহকারী পরিচালক হন, কিংবা আপনার যখন প্রমোশন হয়ে একটা উপরের দিকে যাবেন, অবশ্যই আপনার কিন্তু দেয়ার ক্যাপাসিটিটাই বাড়বে, নেয়ার ক্যাপাসিটিটা বাড়বে না। এই ক্ষেত্রে আরেকটা জিনিস, বাংলাদেশে যে কয়টি দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তর, আমি কোনো দপ্তরকে ছোট করতে চাই না, সৎভাবে জীবনযাপন করার জন্য অন্যতম একটা নিরাপদ জায়গা আমি মনে করি এই দপ্তরটি। আপনি বিশুদ্ধভাবে চাকরি করবেন, আপনার উপর কোনো বাইরের কোনো শক্তি আপনার উপর ইনফ্লুয়েন্স করবে না, আপনার আপনার কারো তদবিরও, আপনার নিজের প্রয়োজন, আপনি যদি নিজে অসৎ চিন্তা না করেন, কাউকে আপনারও তদবির করা লাগবে না, আপনার প্রতিও কেউ তদবির করবে না, করলেও আপনি না মানলেও সেটা কোনো বিষয় না। আপনি আপনার কাজটা বিশুদ্ধভাবে করতে পারবেন এবং সৎভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তো এখানে যে বেতন ভাতা দিই, সরকারি চাকরির গ্রেডেশন অনুযায়ী যে বেতন ভাতা, যদি নবম গ্রেডই ধরি 23,100 দিয়ে শুরু হবে, তার যদি ঢাকায় পোস্টিং পান, 55% বাসা ভাড়া, মোবাইল বিল, মেডিকেল বিল,
আর যদি ঢাকার বাইরে পোস্টিং পান, মোবাইল এবং টেলিফোন বিলের সাথে, মোবাইল বা টেলিফোন বিলের সাথে মেডিকেল বিল সাথে মূল বেতনের 40 থেকে 45%, 45 থেকে 55 বাড়ি ভাড়ার কথা বলতে, বাড়ি ভাড়া, হ্যাঁ, জেলা 55 সর্বোচ্চ, 55 ঢাকায় সর্বোচ্চ মনে হয় ঢাকায় হলে, আর 55, ঢাকার বাইরে হলে 40 45 থেকে বা 40 45। এরকম। আর এর পাশে এনএসএ এর ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি রেশন সুবিধা পাবেন। যদি বিবাহিত হন 2 জন, যদি আপনার সন্তান থাকে সর্বোচ্চ 2 সন্তানের জন্য পরিবারের 4 সদস্যের রেশন সুবিধা পাবেন। এটা একটা বড় সাপোর্ট। এর পাশাপাশি আপনি কাজের সুবাদে, কাজের ক্ষেত্রে যদি আপনার মুভমেন্ট যেহেতু নিয়মিতই করা লাগবে, আপনি একটা ভ্রমণ ভাতা পাবেন, প্রতি মাসে একটা ভ্রমণ ভাতা পাবেন। এবং এর বাইরে যদি আপনি খুব ভালো কাজ করেন, দেশের জন্য কোনো সিগনিফিকেন্ট রোল প্লে করেন, সেক্ষেত্রে বিভিন্ন পুরস্কার বা খুব বিশেষ কোনো প্রণোদনার ব্যবস্থা মাঝে মাঝেই থেকে থাকে। এবং প্রতি বছর একটা বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসাবে, প্রণোদনা হিসাবে কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয় তাদের ভালো কাজের স্বীকৃতি হিসাবে। আর ভাই ওই যে অনেকে বলে সোর্স মানি, যদিও সোর্স মানিটা আপনার ইনকামের অংশ না, সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। তাও ভাই এই জিনিস সম্পর্কে যদি একটু সামান্য আইডিয়া দিতেন, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, যতটুকু সোর্স মানি বলতে সম্ভব। এইটাও, যেটা যদি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার ঊর্ধ্বতন আপনাকে দেবে। আপনি যদি খুব স্পর্শকাতর কিছু নিয়ে কাজ করেন এবং মনে হয় আপনার কাজটা পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ অভিযান এবং দেশের জন্য একটা খুব ভালো ফল নিয়ে আসবে, সেক্ষেত্রে একটা ভালো অঙ্কের সোর্স মানি আপনি পেতে পারবেন। তবে সোর্স মানিটা সাধারণত ব্যক্তিগত খরচের চাইতে আপনার কাজের সুবাদেই প্রয়োজন হয়, কারণ আর এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আসলে আপনার সোর্স মানিটা আপনার ইনকামের অংশ না, ইনকামের অংশ। এটা আপনার যে সোর্স তাকে হচ্ছে প্রোটেক্ট করা বা তার জন্য হচ্ছে এই জিনিসটা বরাদ্দ রাখা হয়। সো এটা নিয়ে খুব বেশি ফ্যান্টাসি করার দরকার নেই যে অনেক টাকা সোর্স মানি পাওয়া যায়। এটা আশা করি বিষয়টা কি সবাই আমরা বুঝবো, মানে আমরা যথেষ্ট ম্যাচিওর এই বিষয়টা সম্পর্কে। তো মোটামুটি বেতন ভাতাদি সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি এবং রেশন সুবিধা থাকার কারণে বেশ ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। তো আমার বেসিক নিডটুকু ইনশাল্লাহ মোটামুটি ফিল আপ হয়েই যায় বলতে গেলে বেসিক লেভেল থেকে। এবং অন্যান্য নবম গ্রেডের চাকরি থেকে এটা তুলনামূলক ভাই বেতন ভাতা অন্যান্য সুবিধা দিয়ে কিছুটা হলেও এগিয়ে আছে। বিশেষ করে আপনার অনেক ক্যাডার সার্ভিস থেকেও আসলে অনেকটা এগিয়ে আছে, ঠিক আছে, অন্তত বেতন ভাতার দিক থেকে। আর সুবিধা কি ভাই আমরা মোটামুটি সব কভার করছি? সুবিধা প্রথমত যেটা আপনি মাত্রই বললেন যে অন্যান্য আরেকটা জিনিস ভাই বললো যে হচ্ছে আপনার এই টিএডি এর বিলটা, তো টিএডি এর বিলটাও তো আপনার বড় একটা সাপোর্ট চলে আসে এবং হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি হয়তো মুভমেন্ট করা লাগে। সো ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করা লাগে এবং যদি এমন হয় যে একটা জেলায়, আমার কথার কথাই এটা সবাই মোটামুটি জানে যে ভিভিআইপি মুভমেন্ট বিভিন্ন সময় লেগে থাকে। তো মাননীয় প্রধান উপদেষ্টা কথার কথা চিটাগাং আসবেন বা চিটাগাং এ ফ্রিকুয়েন্টলি যদি যাতায়াত করেন বা যদি রংপুরেও যান, তো রংপুরে হয়তো আশপাশের জেলা থেকে ডিপ্লয়মেন্ট করা লাগবে, বা কোনো বিশেষ যদি দিবস থাকে, স্বাভাবিকভাবে দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য ডিপ্লয়মেন্ট দরকার হয়। এরকম বিভিন্ন প্রোগ্রাম বা কার্যক্রমের খাতিরে স্পেশাল যে ভ্রমণ ভাতা হোক বা স্পেশাল দৈনিক যে ভাতা, এইভাবে দিয়ে অ্যাকোমোডেট করা এটা তো হয়। হচ্ছে আপনার ওই যে আই বাসে যে সিস্টেমটা, জাস্ট হচ্ছে আমি দিব কোন জায়গায় যাচ্ছি কি হচ্ছে, এটা অটো ক্যালকুলেটর, যথেষ্ট ভালো পরিমাণে একটা টিএডিএ পাওয়া যায়। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর ভাই যদি আর সুযোগ সুবিধাগুলো আমাদের, সুযোগ সুবিধা প্রথমে যেটা বলেছি যে আমরা যে চাকরিতে যে আসি, এটার তো আমাদের উদ্দেশ্য শুধু টাকা যদি হতো, কারণ যারা সরকারি চাকরির এখন যে কম্পিটিশনের মাধ্যমে নিয়োগগুলো হচ্ছে, যে কম্পিটিটিভ এক্সাম গুলো হচ্ছে, এই এক্সাম যারা ক্র্যাক করতে পারেন তাদের মেধা দিয়ে কিন্তু অন্য কাজ করলে আরো বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আমি আমি মনে করি মাহিনা হাসান ভাইও আমার সাথে একমত হবেন। কিন্তু আমরা সরকারি চাকরিতে আসি আসলে অর্থের পাশাপাশিও আরো কিছু রিকগনিশন নিয়ে। তো এই রিকগনিশন একটা অন্যতম প্রাপ্তি। যেমন এই সংস্থাতে কাজ করলে আপনাকে মানুষ, আপনার আশেপাশের মানুষ একটু হলেও অন্য চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে এবং সমীহের চোখে দেখবে। তো আপনি যখন কোনো সরকারি বা বেসরকারি দপ্তর বা যে কোনো কাজে যাবেন, সেক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে। যদি আপনার প্রয়োজন আপনি তাকে জানান, সে চেষ্টা করবে আপনার প্রয়োজনটা যত দ্রুত সম্ভব লিগালি আপনাকে মিট আপ করার। তো এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, কারণ আমাদের একটা স্বাভাবিক, ভাই এটা সব জায়গায় আমার যেখানে যাই হয়তো আমার হয়রানি, আমি কোনো সেবা নিতে গেলে হয়রানি, আপনি হয়রানি ছাড়া একটা সেবা নিতে পারছেন। এবং আরেকটা জিনিস যেটা, যেহেতু এটা একটা বিশেষায়িত পেশা, আপনার মেডিকেল সহ যে কোনো প্রয়োজনে পুরো পরিবার আপনার জন্য কিন্তু সাপোর্ট দিবে। এবং আমি আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করি। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বিপদের মধ্যে সম্মুখীন হয়েছিলাম। তখন আমি আমার প্রতিষ্ঠান থেকে একটা বড় রকমের যাবতীয় সাপোর্ট পেয়েছিলাম। তো এই জিনিসটা যে আপনার বিপদের সময় আমি আমার অর্থ হোক বা বিত্ত হোক আমি কেন গচ্ছিত রাখি, কেন মানুষ অবৈধ পথে যায়, হয়তো বিপদের জন্যই যায়, আপনি ওই সাপোর্টটা এখানে আছে।
হয়তো বৈধভাবে সেই সাপোর্টটা অ্যাকোমোডেট করা হয়, এটা একটা বড়। দ্বিতীয়ত হচ্ছে আপনার এক্সেস এবং অ্যাকসেপ্টেবিলিটি। আপনি কাজের সুবাদে এমন এমন জায়গায় যেতে পারবেন, সাধারণত ফিল্ড স্টাফ যে পদটা থাকে তারাই মোটামুটি একটা তাদের জুরিসডিকশন যেটা থাকে, ওই জুরিসডিকশনের মধ্যে সকল সরকারি বেসরকারি বা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সাথে কমিউনিকেশনটা রাখেন। তো দেখা যায় তাদের কাউন্টার পার্ট বা সহযোগী যারা থাকেন পদে হয়তো অনেক বড়, কিন্তু কর্মের সুবাদে তাদের একসাথে কাজ করতে হয়, এবং এতে করে তাদের নিজের যে ক্যাপাসিটি বিল্ডিং, সক্ষমতা বৃদ্ধির জায়গাটা অনেকটাই বেড়ে যায়। এটা একটা, আমি মনে করি এটা হয়তো বস্তুগতভাবে কোনো সুবিধা না দিলেও হয়তো মানসিকভাবে বা আপনি পরিবারের কাছে সেই জিনিসটা আপনি প্রকাশ করতে পারছেন, এটা একটা। আর অসুবিধা যেটা ভাই, আরেকটা সুবিধা আছে যে ট্রেনিং ট্রেনিং নাকি বিদেশ আচ্ছা, টিদেশে নেয় ভাই। ট্রেনিং এর যেটা কত আরেকটা, শুনি। এটা যে আমাদের এই চাকরিতে পদায়নের আগে আপনি যদি যোগদান করেন, যোগদানের পরবর্তীতে পদ ভেদে, যেমন সহকারী পরিচালকের ক্ষেত্রে প্রায় 6 মাসের একটা ট্রেনিং আছে, বা অন্যান্য পদ অনুসারে কম বেশি এরকম একটা নির্দিষ্ট পরিমাণ ট্রেনিং আছে। এই ট্রেনিং এ যদি ভালো করা হয় তো প্রতিষ্ঠান থেকে আপনাকে সাধারণত বিদেশে আরেকটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, বা একটা কোনো বিশেষ পুরস্কার বা প্রণোদনের ব্যবস্থা করা হয়। এবং যেটা মাহিন ভাই বারবারই বলার চেষ্টা করছেন যে বিদেশে পোস্টিং, এই ক্ষেত্রেও আপনার এই ট্রেনিং এর পজিশন প্লাস পারফরমেন্স মাঝে মাঝেই কিন্তু সাহায্য করে, এবং র্যান্ডম স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনী বা এই ধরনের বিশেষায়িত বাহিনীতে ট্রেনিং এর সুযোগ থাকে, ট্রেনিং গুলোতে প্রাধান্য দেবে। তো বিদেশে ট্রেনিং এটাই। একটা অভিজ্ঞতা শুধু না, কিছু বাড়তি অর্থ মাঝে মাঝে আমাদের অ্যাড করে থাকে, এটা একটা সুযোগ। আর ট্রেনিং পিরিয়ডে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠান আসলে বিদেশ নিতে পারে এটা আসলে আমার জানা নেই। এটা বাংলাদেশ ব্যাংক আশেপাশের দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা এর জুরিসডিকশনের ভিতরেই থাকে, সার্কের বাইরে আমার জানা মতে যায় নাই। বাট ভাইয়েরা খুব ভালো ভালো দেশ ভ্রমণের আগে সুযোগ পায় ট্রেনিং এর খাতিরে, যদি হচ্ছে আপনার হচ্ছে পজিশন খুব ভালো থাকে সেক্ষেত্রে। সো এইটা আমি মনে করি যে একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ, মানে এত অল্প বয়সী আপনার একটা ট্রেনিং এর জন্য বাইরে যাওয়া, এটা এটা আসলে খুব এক্সক্লুসিভ একটা হচ্ছে আমি মনে করি সুবিধা। তো আমরা অসুবিধা বলবো না, এটা হচ্ছে চ্যালেঞ্জেস যেগুলো আছে, অসুবিধা অবশ্যই কিছু না। চাকরিতে সবকিছু যে আপনি পাবেন, কোনো চাকরির সম্পূর্ণ কোনো চাকরি হয় না। তো আমরা এই চাকরির যেই চ্যালেঞ্জেস গুলো এগুলো একটু ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব। চ্যালেঞ্জেস যেটা মাহিন ভাই খুব চমৎকার ভাবে বললেন, অসুবিধা বললেন না, চ্যালেঞ্জ বললেন। এর আগে কিন্তু চ্যালেঞ্জের নিয়ে বলেছি যে যারা চ্যালেঞ্জ নিতে আগ্রহী, এই মনোবল যাদের আছে, যাদের মনে হয়েছে যে না, আমি যারা পরিবারকে সময় দিতে চান, যেমন আমি ব্যক্তিগতভাবে, একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এত ভালো তাহলে আপনি কেন সুইচ করলেন, যে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি ফেসবুকে এই যে আমার খুব কাছের সহকর্মী মাহিন ভাইও কেন ওখানে জয়েন করলেন না, হয়তো তার অন্য একটা প্রায়োরিটি ছিল। তো যাদের হয়তো মনে হয়েছে যে না, আমি পরিবারকে সময় দিতে চাই, বা আমি নিজেকে সময় দিতে চাই, আমি নিজের জন্য কিছুটা সময় রাখতে চাই, বা আমার অন্য কোনো শখ আছে, সেই ক্ষেত্রে একটু ভেবে দেখতে হবে। কারণ এই আপনি এমন একটা পেশা বেছে বেছে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নিজেকে দেওয়ার সময়ের চাইতে আপনার দায়িত্বটা সবসময় বড় করে দেখা হবে। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতার চাইতে আপনার উপর আরোপিত দায়িত্বটাই বড় হবে, এবং আপনি চাইলেও হয়তো মনে হতে পারে আমি একটু অলস, বা আমি তো এটা নাও পারতে পারি, কিন্তু চাকরিতে যোগদানের পর যখন আপনি প্রশিক্ষণ পাবেন এবং আপনি দায়িত্ব পাবেন, তখন এমন ভাবে আপনি তৈরি হয়ে উঠবেন, আপনি চাইলেই দায়িত্বটা এড়াতে পারবেন না। তো এই ক্ষেত্রে একটা বিষয় যে এখানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, আপনার যে দায়িত্বটা আছে ডিউ টাইমে পালন করতে হবে। এবং প্রায়শই এই যে সামনে ঈদ আসছে, 11 দিনের ছুটি, কিন্তু এই ছুটিটা কিন্তু এই বিশেষায়িত যে পেশাগুলো আছে, আমাদের এই যে পুলিশ ভাইরা যারা আহ, কাজ করেন, যারা আনসার ভাইরা আছেন, বা 24 ঘন্টা যারা যে কোনো পেশায় আছেন, বিজিবি বা ইভেন আমাদের ডক্টরস। ডাক্তারও যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তারাও কিন্তু ছুটি পান না। তো তাদের মতো করেই কিন্তু এই প্রতিষ্ঠানে এই সংস্থার সদস্যরাও কিন্তু ছুটি ছাটা উপভোগ করতে পারেন না, এবং তারা ছুটি ছাটা উপভোগ করতে পারেন না ডিউটি করার জন্যই কিন্তু আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়িতে সময়টা কাটাতে পারি। এটাও কিন্তু একটা পজিটিভ। যেমন আহ আমি আমার ঈদগাহ মাঠের কথাই বলি, আমার ঈদগাহ মাঠ আমার জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তো সেখানে ডিসি মহোদয় উনি নামাজ পড়েন, এসপি মহোদয় আসেন, আর এর আগে যে এমপি মহোদয় ওনারাও আসতেন। তো স্বাভাবিকভাবে প্রোটোকলে যারা থাকতেন বেশিরভাগই দেখতাম যে র্যাব পুলিশ যারা, ওনারা নামাজ পড়তে পারতেন না। তো ছোটবেলায় মনে হতো যে ওনারা কি মুসলমান না, হয়তো হিন্দুদের দেয়, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এটা তাদের পার্ট অফ দেয়ার জব, পার্ট অফ দেয়ার ডিউটি। তো এই ক্ষেত্রেও, এই চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা মাহিন ভাই বললেন, চ্যালেঞ্জ এইটাই অনেকটা বড়, যে আপনি হয়তো দায়িত্বের খাতিরে আপনি পরিবারকে সব সময় দিতে পারবেন না, নিজের চাহিদাটাও সবসময় পূরণ করতে পারবেন না, এবং এমনও হতে পারে আপনার ব্যক্তিগত সুবিধাকে, ব্যক্তিগত অনেক চাহিদাকে বিসর্জন দিয়ে হলেও আপনার দায়িত্বটাকে পালন করা হচ্ছে। কিন্তু
আপনার কিন্তু এর বিপরীতে কোনো অবৈধ সুযোগ সুবিধা আপনি পাবেন না। শুধু আত্মিক তৃপ্তি পাবেন, বা আপনার সিনিয়র যারা আছেন, সহকর্মী যারা আছেন, তাদের কাছ থেকে একটু বাহবা পাবেন। এইটা একটা চ্যালেঞ্জ। আর পাশাপাশি পোস্টিং এর ক্ষেত্রে একটু অনিশ্চয়তা কাজ করে, তবে এটা যাদের পারফরমেন্স ভালো এবং যাদের পারফরমেন্স খারাপ, দুই দুই ধরনের যারা থাকেন তারাও রিস্কে থাকে। যারা খারাপ তাদের তো কেউ অ্যাকোমোডেট করতে চায় না, যারা ভালো সবাই চায়, সবাই তাদের মনে করে যে না একে আমার দরকার, এটা একটা বিষয়। তবে যারা এর আগে মাহিন ভাইও বললেন, নারী নারী যারা থাকেন, নারী সহকর্মী, তাদেরকে একটু একটু কোমল ভাবে দেখা হয় পোস্টিং করানোর ক্ষেত্রে বা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে। এবং তাহলে আরেকটা জিনিস চ্যালেঞ্জ যেটা, যেমন মাহিন ভাই দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সাথে যুক্ত, এবং আমি আসলে মাহিন হাসান ভাইয়ের সাথেই প্রথমবারই যুক্ত হলাম কোনো পাবলিক প্ল্যাটফর্মে। এই জায়গায় আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করতে হয়। পাবলিক স্পেয়ারে কথা বা আপনার যে কোনো কার্যক্রমে কিছুটা হলেও রেস্ট্রিকশন আসে। আপনি চাইলেই আর নিজের মতো করে কোনো আত্মীয় স্বজনের সাথেও মন খুলে কথা বলতে পারবেন না। মন খুলে কথা বলতে পারবেন না মানে এই না যে আপনি মনের কথা শেয়ার করতে পারবেন না, কিন্তু আপনার পরিচয় যেটা, আপনার কর্মের বিবরণ, এটা আপনি দিতে পারবেন না। এবং আপনি নিজেই যখন প্রশিক্ষিত হবেন, দায়িত্বপ্রাপ্ত হবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে কেন আমার এটা দেওয়া উচিত না। এটা একটা বিষয় যে আপনার নিজের একটা রুটি রুজি যেটা দিয়ে হচ্ছে, নিজের পরিচয় যেটা দিয়ে হচ্ছে, সেটা আপনি বলতে পারছেন না। এবং পাশাপাশি আপনার এবং আপনার পরিবারের সাথেও একটা মাঝে মাঝেই কিন্তু লুকোচুরি খেলতে হবে। এটা দায়িত্বের জন্যই, আপনার পরিবারের নিরাপত্তা এবং নিজের নিরাপত্তার জন্যই। এটা একটা অন্যতম চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর প্রথমে তো বলেছি এর কোনো সিলেবাস নেই, এর কোনো বাউন্ডারি নেই। সেই ক্ষেত্রে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হতে পারে। সাধারণত ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার এবং ফিল্ড স্টাফ যে পদগুলো আছে, তারাই মূলত মাঠ পর্যায়ের কাজগুলো করে থাকেন, এবং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ঊর্ধ্বতন যারা আছেন, তারা মূলত কোঅর্ডিনেশন, সুপারভিশন, অ্যানালাইসিস এই ধরনের কাজগুলো করেন, এবং ক্ষেত্র বিশেষে তাদেরও করা লাগে। এবং এক্ষেত্রে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কম্পার্টমেন্টেশন। আমি কি করছি হয়তো আমার সহকর্মী মাহিন ভাই জানেন না, এবং নিড টু নো, আমার যতটুকু জানা প্রয়োজন। হয়তো কাজের সিক্রেসিটা এতই বেশি, এতই গুরুত্বপূর্ণ, কাজটা হয়তো একটা ফিল্ড স্টাফকে দিয়েই করানো যায়, কিন্তু না, এমনও হতে পারে একজন জয়েন্ট ডিরেক্টর যিনি আছেন, তিনি তার উচ্চ পদে আসীন হওয়া সত্ত্বেও তাকে পার্সোনালি কাজটা করতে হচ্ছে। হয়তো খুব নগণ্য কাজ, কিন্তু গোপনীয়তার সাথে তাকে একা করতে হচ্ছে। এটা একটা কাজের বৈচিত্র্য, এবং কাজের পজিটিভ জিনিস বৈচিত্র্য অনেক, এবং এই বৈচিত্র্যটাই কিন্তু আবার একটা নেগেটিভ বা চ্যালেঞ্জ। আমি মনে করি ভাই মোটামুটি বেশ সুবিধা বেশ অসুবিধা বলেছি। বর্ণিল একটা ক্যারিয়ার হতে পারে আপনার, আমি যা বুঝলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আপনাদের উপর কে কিভাবে নেবেন। ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। আর ভাইয়ের কাছ থেকে এখন জানতে চাই ভাই, আমার যতটুকু জানা সেটা হচ্ছে 5টা ধাপে টোটাল আপনার নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন হয়। তো এই 5টা ধাপ সম্পর্কে যদি আমাদের একটু আলোকিত করতেন। এবং আপনাদের একটা গ্যাজেটের মতো কিছু একটা ছিল, ওই যে প্রাথমিক বাছাইয়ের একটা গ্যাজেট মনে হয় আপনাদের ছিল, একটা বিধিমালা সম্ভবত ছিল। অক্টোবর 19, 2022 একটা বিধিমালা টাইপের ছিল। সেখানে হচ্ছে কিছু আইডিয়া দেওয়া আছে। সো আমরা প্রিপারেশনটা কিভাবে নিতে পারছি, প্রথম হচ্ছে আমাদের ধাপগুলো সম্পর্কে একটু আইডিয়া প্রথমে দাও। ধাপগুলো, যেটা অন্যান্য এরপরে চাকরির পরীক্ষার হ্যাঁ, যে প্রাথমিক ধাপ, এখানেও তার ব্যতিক্রম না। প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, এবং তারপরে একটা মেডিকেল টেস্ট হয়। সাধারণত এই মেডিকেল টেস্টে একটু বিশেষায়িত মেডিকেল টেস্ট হয়, এবং তারপরে ডোপ টেস্ট না, তারপরে একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সাধারণত ভেরিফিকেশনটাই এখানে, ভেরিফিকেশন শব্দটা সাধারণত একটু এই সময়ে এসে আমাদের জন্য একটু কঠিন, কিন্তু আসলে ভেরিফিকেশন জিনিসটা এমন না যে খুব বেশি রিগরাস। এটা আপনার যে আপনার জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসী সংশ্লিষ্টতা, আপনার পরিবারের বিভিন্ন সংশ্লিষ্টতা সম্পর্কে দেখা হয়, যাতে আপনি যে কাজগুলো করবেন তার জন্য আপনি যোগ্য কিনা, বা মাদক বা বিভিন্ন যে সংশ্লিষ্টতা গুলোই দেখা হয়, যে আপনি পদের ভারটা নিতে পারবেন কিনা, বা আপনি যে অফিস সিক্রেসি, আপনার কাজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করার যোগ্য কিনা, বিভিন্ন প্যারামিটার থেকে আপনার মানসিকতা যাচাই করে এগুলো আসলে নেওয়া হয়। এই বিষয়টা এমন না যে আমার ভেরিফিকেশনে আমি নির্দিষ্ট দল করি জন্য আমাকে নেওয়া হবে, নির্দিষ্ট দল করি না জন্য আমাকে বাদ দেওয়া হবে। এটা আসলে সর্বৈব সত্য বলে আমি দাবি করি না। এটাই ভাই। আমাদের হচ্ছে প্রিলিমিনারিতে যেই গ্যাজেট অনুসারে যে 100 মার্ক, সেখানে বলা আছে বাংলা 25, বাংলা 30, সাধারণ জ্ঞান 20, ইংরেজি 25, আর হইতেছে গণিত 25। মোটামুটি এইটা হইতেছে হচ্ছে আমার 100 নাম্বারের একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা অনেকে ধারণা করেন আইবিএ বা এফবিএস
বেস্ট একটা পরীক্ষা হয় বা ফ্যাকাল্টি তারা হয়তো কোয়েশ্চেন করেন, এইটা কতটা সত্য কতটা ভুল, আর আমাদের এই বাংলা ইংরেজি গণিত বা সাধারণ জ্ঞান এগুলা আমরা কিরকম স্টাইলে পড়তে পারি, লাইক বিসিএস এর স্টাইলে পড়তে পারি না ব্যাংকের স্টাইলে পড়তে পারি, বা কিরকম কোশ্চেন কিভাবে আমরা এখন প্রস্তুতিটা নিতে পারি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা যদি বিগত কয়েকটা নিয়োগ পরীক্ষার ধারাগুলো দেখি, 12, 14, 16, 18 বা 17 যে নিয়োগগুলো, এগুলো পিএসসি যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে এবং পিএসসি স্টাইলে অনেকটা প্রশ্নগুলো হয়েছিল। কিন্তু 2019 সালের যে নিয়োগটা, যেটাতে আমি যোগদান করি, এবং 2021 সালের যে নিয়োগ, যেখানে আমার সহকর্মী মাহিন ভাই শেষ পর্যন্ত কোয়ালিফাই করা সত্ত্বেও উনি ভাই ইচ্ছাকৃতভাবেই যোগদান করেননি, হয়তো আরো বেটার অপশনের জন্য উনি চেষ্টা করেছেন, এবং আজকে আলহামদুলিল্লাহ উনি সেখানে পৌঁছেছেন, তার লক্ষ্যে পৌঁছেছেন। তো এই পরীক্ষাগুলো 2019 এবং 21 এবং সর্বশেষ যে 23, এই তিনটা পরীক্ষা আগের পরীক্ষা থেকে ভিন্ন ভিন্ন ধরনের হয়েছিল। আগে যেটা আমি বললাম মাত্রই যে পিএসসি স্টাইলে হয়েছে, 2019 সালে হয়েছিল আইবিএ কেন্দ্রিক পরীক্ষা, অর্থাৎ আইবিএ প্রতিটি ধাপের প্রশ্নগুলো, প্রতিটি ধাপের না, প্রিলিমিনারির প্রশ্নটা আইবিএ করেছিল এবং রিটেনের প্রশ্নটা এমআইএসটি সম্ভবত করেছিল। আর 2021 সালের যে পরীক্ষাটা, ওটা সিটিআই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটিআই নামে যে ডিপার্টমেন্টটা আছে বা পরীক্ষক যে ডিপার্টমেন্টটা আছে তারা করেছিল। এবং সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল, এটাই বিধিমালার আলোকে এনএসআই কর্তৃপক্ষ নিজেই পরীক্ষাটা নিয়েছিল। এবং এই বিধিমালাটা করা আসলে একটা আউটলাইন দেয়া, যে যেই পরীক্ষাটা করুক, সেটা আইবিএ করুক, সিটিআই করুক, এফবিএস করুক, যাতে একটা কনসিস্টেন্সি বজায় থাকে। সেটা বাংলাতে সর্বোচ্চ মার্ক 30 এবং ইংলিশ এবং ম্যাথ 25, ইংরেজি ম্যাথ 25, সাধারণ জ্ঞান হচ্ছে ম্যাথ 20। 25, 25, 50, আর সাধারণ জ্ঞান 20। তো এই ক্ষেত্রে আমি মনে করি সিটিআই এবং আইবি এর যে পরীক্ষা দুইটা হয়েছিল, বড় বড় দুইটা নিয়োগ, একদম সহকারী পরিচালক থেকে শুরু করে ফিল্ড স্টাফ এবং মধ্যবর্তী সকল ধাপের পরীক্ষাগুলো তাদের মাধ্যমে হয়েছিল। তো আইবি এবং সিটিআই এর যে প্রশ্নগুলো, আমি ব্যক্তিগতভাবে, মাহিন হাসান ভাই নিজেও অ্যানালাইসিস করেছেন, আমিও দেখেছি, যেটা আইবিএ কেন্দ্রিক প্রিপারেশন নিলে মোটামুটি সিটিআই এর প্রিপারেশন হচ্ছে, আর যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিন্তু একটা বড় অংশ কাভার হয়ে যাচ্ছে। যাদের পেট্রো বাংলা, বেবজা বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, ইভেন বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাও সামনে আসন্ন, তাদের ওই প্রস্তুতিটা কিন্তু এই আইবিএ কেন্দ্রিক প্রিপারেশনের মাধ্যমে এনএসআইটাও যেমন হবে, অন্যান্য পরীক্ষার প্রিপারেশনটাও হবে। তো আমি মনে করি যে ভাই, যে সিলেবাস আছে, আইবিএ কেন্দ্রিক প্রিপারেশনটাই সবচেয়ে যুক্তিযুক্ত। মানে আমি যদি আবারও ফিরে যাই, আমার নিজের ক্ষেত্রেও আইবিএ কেন্দ্রিক প্রিপারেশনটা নিয়েছিলাম জন্য আমার সুযোগ হয়েছিল ওই পরীক্ষাটা ক্র্যাক করার। মানে আইবি হচ্ছে হাইয়েস্ট পিনাকল টাইপের আর কি, মানে এর থেকে কঠিন কোশ্চেন হওয়া সম্ভব না, এটা প্রিপারেশনটা আইবিএ তে রাখা উচিত। হ্যাঁ, এবং আইবি এর সিলেবাস অ্যানালাইসিস সম্পর্কে আমি নিজেই, আমার থেকে আমার সহকর্মী মাহিন হাসান ভাই এক্ষেত্রে বস, সেই সবচেয়ে বেশি অভিজ্ঞ। আইবি এর যে স্ট্রাকচার, সে সম্পর্কে আপনি একটু আলোকপাত করেন। আইবির স্ট্রাকচার হচ্ছে আপনার ম্যাথ একটু কঠিন হবে, ইংরেজি একটু কঠিন হবে, ভোকাবুলারি বেশি আসবে, এরকম আর কি। আর আমি এনএসআই এর হচ্ছে লাস্ট যে পরীক্ষাটা দেখলাম, সেখানে দেখলাম যে ম্যাথ বাংলায় আসতেছে, এডি এডি এক্সামেও ম্যাথ বাংলায় আসতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আইবিএ বেস প্রিপারেশন দিলে আপনার সবকিছু কভার হয়ে যাবে। বাট স্টিল যদি হচ্ছে আপনি ম্যাথে দুর্বল হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে বিসিএস স্টাইল বা হচ্ছে পিএসসি নন ক্যাডার, বিসিএস বা পিএসসি নন ক্যাডার হচ্ছে একই টাইপের কোশ্চেন। তো আপনারা বেশি দুর্বল হলে আপনারা ওই লেভেলের প্রিপারেশন নিয়ে, লাইক ম্যাথ ককটেল বা গাইরুল বেসিক যে ম্যাথটা, ওইটা মোটামুটি কভার করে গেলেও হবে। বাট আমরা সাজেস্ট করবো আপনাকে আইবিএ বেস প্রিপারেশনটা চালু রাখার জন্য, কারণ আপনার সামনে প্রচুর পরিমাণে সার্কুলার আসতেছে, এবং আইবিএ বেস প্রিপারেশন নিলে আপনার কোনো না কোনো একটা ভালো জব, নবম দশম গ্রেডের আপনার কাঙ্ক্ষিত জব যেগুলো, সেগুলো হচ্ছে আপনার খুব দ্রুত হয়তো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাই আর কি মোটামুটি আমাদের প্রিলি মোটামুটি আমরা আলোচনা করে ফেললাম। জিকের ক্ষেত্রে হচ্ছে যেটা আপনারা একটু খেয়াল করবেন যে সাম্প্রতিকের উপর বেশ জোর দেওয়া হয়। তো সাম্প্রতিকটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। আর এছাড়াও বর্তমানে যে জুলাই বিপ্লব থেকে শুরু করে পরিবর্তিত পরিস্থিতি, এগুলো সম্পর্কে একটু আপডেট থাকলে আশা করি সাধারণ জ্ঞানে 20 মার্ক আপনারা একটা ভালো সাপোর্ট পাবেন। ইংরেজির ক্ষেত্রে আপনাদেরকে ভোকাবুলারি পড়তে হবে, ইংরেজির ক্ষেত্রে আপনাদেরকে সেন্টেন্স কারেকশন, গ্রামারের বেসিক যে রুল গুলো আছে সেগুলো পড়লে আমি দেখছি যে মোটামুটি আপনার কভার করা সম্ভব। ঠিক আছে, আর হচ্ছে গণিতের ক্ষেত্রে যেটা বললাম, ভাইও বললো যে আইবিএস প্রিপারেশন নিলে বেস্ট হয়। বাট আপনারা যারা হচ্ছে ম্যাথ একটু দুর্বল, তারা কিন্তু হচ্ছে যে বাংলা যেহেতু ম্যাথ আসতেছে, সো আপনারা বিসিএস বা পিএসসি রিলেটেড যে ম্যাথ সিলেবাস সেটা ফলো করলেও আপনাদের যতটা সম্ভব হোপফুলি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এরপরে ভাই তাহলে আমরা লিখিত পরীক্ষায় চলে যাই। লিখিত পরীক্ষার আরেকটা জিনিস, আপনাদের এই 100 মার্কের পরীক্ষা তো 60 মিনিটে হচ্ছে, রাইট? তো 60 মিনিটে 100 মার্কের পরীক্ষাটা কিন্তু খুব টাফ, এবং এনএসআই বা এই টাইপের যে জবগুলো আছে পদ খুব কম থাকার কারণে প্রিলিতে হচ্ছে আপনারা বিসিএস এ যেরকম 20,000 মানুষ টিকেন,
আমরা মনে করেন যে আমি তো বিসিএস প্রিলি টিকি, এ তো ডাল ভাত জিনিস আমার পক্ষে, আমি আইবিএর বা হচ্ছে এই যে এই টাইপের পরীক্ষাগুলো টিকবো না, না আপনারা টিকবেন না। যেমন আমাদের সময় 102টা পোস্টের জন্য 1200 জন হচ্ছে টিকাইছিল প্রিলিতে, ভাইদের সময় হয়তো এরকম টিকাইছিল, এরকম লাস্টটাতে হচ্ছে আরো কম টিকাইছিল। সো 20,000-এর ভিতরে ঢুকে এক জিনিস, 15,000-এর ভিতরে ঢুকে এক জিনিস, টপ 400, 500, 800, 1000, 1200-এর ভিতরে ঢুকে আরেক জিনিস। অর্থাৎ আপনি 100-র ভিতরে 80, 85, 90 পেয়েও হয়তো আপনি চান্স নাও পেতে পারেন। ঠিক আছে, তো এইখানে হচ্ছে খেলাটা কিন্তু একটু অন্যরকম। বিসিএস এ যেরকম আপনার ওই কাটমার্ক এত কিছু হিসাব চলে, এখানে কাটমার্ক হিসাব না, আপনার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কারেক্ট করার মতো মেন্টালিটি নিয়ে আপনার খেলায় নামতে হয়। ঠিক আছে, এবং হচ্ছে মাত্র 60 মিনিটে 100টা কোশ্চেন, অর্থাৎ 36 সেকেন্ডে একটা কোশ্চেন আপনার করতে হয় ইনক্লুডিং ম্যাথ। তো জিনিসটা যতটা সোজা বলতেছেন ততটা হয়তো সোজা হবে না। ঠিক আছে, আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার, মডেল টেস্ট দিয়ে বা নিজেকে হচ্ছে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আপনার জানাই এনাফ না, আপনার শুধুমাত্র জানাই এনাফ না, আপনার ক্ষেত্রে স্ট্র্যাটেজি বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এই আমাদের প্রিলি আপনাদের জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে সাজেশন। ভাই রিটেন পরীক্ষা দেখলাম যে 70 মার্কের রিটেন আসতেছে, বাংলা ইংরেজি, বাংলাতে হচ্ছে আপনার 15, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে হচ্ছে 15, অর্থাৎ বাংলা আর সাধারণ জ্ঞানে 15, ইংরেজি গণিতে 20, 20, 40। ঠিক আছে, লিখিত পরীক্ষায় 70 মার্ক, এইটার জন্য আমাদের 90 মিনিটস বরাদ্দ রয়েছে। এইটা সম্পর্কে যদি এই আমাদের একটু ক্ষেত্রে আলোকিত আচ্ছা, করতেন। আমি একটা ছোট জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। ভাইবার সাথে একটা কম্পিউটার টেস্ট হয় সাধারণত। ভাইবা আসতেছি ভাই, আচ্ছা, লিখিতটা শেষ করে নিই। লিখিতর ক্ষেত্রে যেটা হয় সাধারণত বাংলা, আমার প্রিলির জন্য যেগুলো পড়ছি বাংলার ক্ষেত্রে সেগুলো দিয়ে কভার হয়ে যায়, এবং ইংলিশের ক্ষেত্রে মোটামুটি ইংলিশের বেসিক স্কিল থাকলে হয়তো একটা এসে দিতে পারে। এসে এর সাথে মূলত এসেই দেওয়া হয়, এবং বাংলা ব্যাকরণের সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান মিলে একটা রচনা দিতে পারে, হয়তো কোনো কিছু বিশ্লেষণ করতে দিতে পারে, সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে আপনাকে মতামত জানতে চাইতে হতে পারে। তো এই জিনিসগুলো বিশ্লেষণ করার যে ক্ষমতা, অর্থাৎ বিসিএস রিটেন বা ব্যাংক রিটেনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সাথে একটা অ্যালাইনমেন্ট যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে এই রিটেনটা আপনার ক্র্যাক করা সম্ভব। তবে সাধারণত এই রিটেনটা যেহেতু আপনার মানসিক দক্ষতাকে বা মানসিক যে আপনার অবস্থা সেটা যাচাই করা হয়, সেই ক্ষেত্রে আপনি যত বেশি তথ্য নির্ভর লিখতে পারবেন রচনাগুলো, সেটা আপনাকে অন্যদের থেকে, অন্য পরীক্ষার্থীর থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। এবং বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটা যদি স্বচ্ছ ধারণা থাকে, এবং সেটা অনুসারে যদি আপনি আপনার একটা মতামত দুই পক্ষেই, পক্ষে বিপক্ষে দিয়ে একটা লেখার একটা অভ্যাস জারি রাখেন, আশা করি একটা রিটেনে ভালো মার্ক রাখতে পারবেন। তো প্রস্তুতির ক্ষেত্রে যেটা প্রিলির জন্য যে প্রস্তুতিগুলো নিবেন আপনি, সেই প্রস্তুতি তো জারি রাখতেই হবে, পাশাপাশি যে সাম্প্রতিক ঘটনাবলী এবং রিটেনের যে প্রস্তুতি আছে সেই বিষয়ে একটু জোর দিতে হবে। এবং যে কোনো জিনিস সামারি করার, যে কোনো জিনিস বিশ্লেষণ করা, মত আপনার মতকে প্রতিষ্ঠিত করার যে ক্ষমতা, এই জিনিসটা লেখনীতে ধারণ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, খুব চমৎকার ভাবে ভাই বলেছেন। আর আমার ব্যক্তিগতভাবে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছে, আপনারা যারা বিসিএস এর লিখিত সিলেবাসটা জানেন বা বিসিএস লিখিততে অংশগ্রহণ করেছেন অথবা অন্তত পরীক্ষার প্রশ্নগুলো দেখেছেন, বিসিএস এ দেখবেন যে আন্তর্জাতিক নিরাপত্তা, স্বরাষ্ট্র নিরাপত্তা, মানে নিরাপত্তা রিলেটেড কিছু ইস্যু থাকে, বিশেষ করে আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে হচ্ছে কি কি পরিমাণ কি চলতেছে, বা ইন্টারন্যাশনালি যে গ্লোবাল ওয়ারফেয়ার বা এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো আমার কাছে মনে হয়েছে যে এনএসআই এর যে ভাই বললো যে বাংলা এবং সাধারণ জ্ঞান মিলে যে রচনা বা ফোকাস রাইটিং বা ছোট টিকা এইসব যে দিচ্ছে, এই জিনিসগুলো অনেকটা ওই জিনিসগুলোর সাথে অ্যালাইন থাকে। ঠিক আছে ভাই, যেটা বললো সাম্প্রতিক বিভিন্ন ইস্যুস, এবং ইস্যুস গুলোর ভিতরে কোনগুলো ইস্যুস আপনার, যেমন মনে করেন যে ব্যাংকের ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ইস্যুস গুলো বেশি জোর দেই, হ্যাঁ, তো এইখানে আমাদের বেশি জোর দিতে হবে নিরাপত্তা রিলেটেড যে ইস্যুস গুলো আছে, বিভিন্ন যুদ্ধ বা হচ্ছে এটার যে প্রভাব ফলাফল। যেমন হচ্ছে আমাদের আমাদের সমাজে পরীক্ষাটা হয়েছিল, সেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ফোকাস রাইটিং টাইপের, বা ওই যে আপনারা যেটা হচ্ছে 15 মার্কের প্রবলেম সলভিং করে সুন্দর সুন্দর কিছু হচ্ছে দিয়েছিল, লাইক আফগানিস্তানে হচ্ছে ক্ষমতার পালাবদলের ফলে আমাদের যেই সাউথ এশিয়ার যে রাজনীতি, সাউথ এশিয়ার যে নিরাপত্তা, সেটা কতটুকু হচ্ছে লাগা আপনার প্রভাবিত হবে, এটা কতটা পজিটিভলি আপনি দেখতেছেন, কতটা নেগেটিভলি আপনি দেখতেন, খুব সুন্দরভাবে এই জিনিসটা এসেছিল। এরপরে হচ্ছে লাগা খুব সম্ভবত তখন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তখনও খুব সম্ভবত শুরু হয়েছে কি হয়নি, কোভিড পরবর্তী বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ইস্যুস ছিল আর কি। তো ইস্যুস নিয়ে লিখতে দিয়েছে, মানে খুব স্মার্ট এবং চমৎকার টাইপের জিনিসপত্র হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা দেওয়ার চেষ্টা করে। তো যারা বিসিএস রিটেন একবার দিয়েছেন বা বিসিএস রিটেন সম্পর্কে আইডিয়া আছে, তারা হয়তো কিছুটা হলে একটা এজ পাবেন। আর ইংরেজির ক্ষেত্রে আপনার ইংরেজি লেখার দক্ষতা, আপনার যে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যেরকম আপনার ফিনান্সিয়াল ইনক্লুশন পড়ে গেলে কিছু না কিছু লেখা দিয়ে আসতে পারবো, এত ইজিলি হয়তো এত হচ্ছে ইজি শর্ট হয়তো আপনারা হয়তো পাবেন না। আপনাদের একদমই হচ্ছে র্যান্ডম কোন একটা ইংরেজি টপিকে আপনাদের লিখতে হইতে পারে, র্যান্ডম। ঠিক আছে, লাইক হচ্ছে আমার আমার স্বপ্ন,
বা যেদিন সবকিছু গোলমেল এই টাইপের হচ্ছে লগা র্যান্ডম কোন একটা টপিকে হচ্ছে আপনার মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা যদি আপনার না থাকে, শুধুমাত্র আপনার কি বলে আপনি হচ্ছে শুধু বই পড়ে যে আপনি ফাটাই দিবেন পরীক্ষা, আমার কাছে মনে হয় এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। জানি না পরিবর্তিত পরিস্থিতি পরীক্ষা কেমন হবে, বাট আমার কাছে মনে হয় ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে আপনার খুব জরুরি। যে কোনো কিছু নিয়ে আপনি 10 মার্ক 15 মার্কের কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারবেন। এই জিনিসটা বিল্ড আপ করা দরকার, ইংরেজিতে বিশেষ করে ভালো ভালো ভোকাবুলারি ইউজ করা, টেকনিক্স ইউজ করা, গ্রামাটিক্যাল রুলে ভুল না করা, ঠিক আছে? এবং হচ্ছে লেখার যে মাধুর্য আছে, একটা ছন্দ আছে লেখার ভিতরে। আমি আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম, অনেকে হয়তো জানেন যে 5টা জিনিস আমি পড়াই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। ওই 5টা জিনিস সম্পর্কে যদি আপনারা একটু ভালো আইডিয়া রাখেন, হোপফুলি খুব ভালো একটা রিটার্ন হয়তো আপনাদের পক্ষে দেওয়া সম্ভব। হোপফুলি এই আর কি মোটামুটি লিখিত পরীক্ষার ইস্যু। এরপরে হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা খুব সম্ভবত একই দিনে হয়। মৌখিক পরীক্ষা আমাদের গ্যাজেট অনুসারে এখানে বলা আছে যে 30 মার্কস এর হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা হয়ে থাকে, আর এর পাশাপাশি একটা ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে কম্পিউটারের দক্ষতা। সেখানে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ হচ্ছে ইস্যু, সেখানে আলাদা করে কোনো মার্ক থাকে না বা যোগ হয় না। ওখানে হয় উত্তীর্ণ হইলে আপনি টিকবেন, না হলে হচ্ছে আপনি বাদ। আমি গ্যাজেট পড়ে যেটা বুঝতেছি, বাকিটা হচ্ছে আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই একটু যদি আমাদের মাহিন হাসান ভাই যেটা বললেন অনেকটা সেরকমই। ভাইবার ক্ষেত্রে সাধারণত আপনার অ্যাপিয়ারেন্স, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্স, আপনার কথা বলা এবং আপনার উপস্থাপনার দক্ষতাটাকে প্রাধান্য দেওয়া হয়। হয়তো আপনি আমি একটা জিনিস নাই জানতে পারি, যেরকম বিসিএস ভাইবার ক্ষেত্রেও আপনি বা আমি কেউই 100% মার্কটা অ্যান্সার করতে পারেনি, কিন্তু হয়তো সৃষ্টিকর্তা সেদিন সদয় ছিলেন বা আমাদের উপস্থাপনা সেদিন আমাদের ব্যর্থতাটাকেও আমরা এমন ভাবে উপস্থাপন করতে পেরেছিলাম, হয়তো যিনি যে বোর্ডে যারা ছিলেন তারা পছন্দ করেছিলেন। তো এই জিনিসগুলোই হয়তো দেখা হয়। 30 মার্ক হয়তো বিসিএস ভাইবার তুলনায় মার্কটা অনেক কম, কিন্তু এই মার্কটাও কিন্তু অনেক সময় একটা ডিফারেন্স ক্রিয়েট করে ফেলে, যেহেতু প্রিলির মার্কটা কাউন্ট হয় না, শুধু রিটেনের মার্কটা কাউন্ট হয়। তো রিটেনের মার্কে খুব বেশি ডিফারেন্স থাকে না, তো এই 30 মার্কও খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমি যদি প্রিলিতে ভালো করে প্রিপারেশন নেই, রিটেন কিন্তু অর্ধেক প্রিপারেশন হয়ে যায়। রিটেনের যদিও ভাই এক্সপ্লেন করলেন, আমি আরেকবার পুনরাবৃত্তি করছি সেগুলোই, যে ইংরেজির ক্ষেত্রে যদি একটা দক্ষতা আপনার গ্রামাটিক্যাল থাকে, এখানে যদি খুব ভালো প্রশ্ন, খুব ইজি প্রশ্ন হয়, ট্রান্সলেশন আসতে পারে। আর যদি ইজি না হয়, একটা ফ্রি হ্যান্ড যে কোনো জিনিসে আসতে পারে, একটা ক্রিটিক্যাল কিছুতেও আসতে পারে, হয়তো সিরিয়ার সাম্প্রতিক যে বিপ্লব বা সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ সেটা নিয়েও আসতে পারে। আবার হতে পারে আপনার স্বপ্ন বা যে কোনো কিছু নিয়ে হতে পারে, যে আপনার শখ নিয়েও আসতে পারে। আপনার ফ্রি হ্যান্ড দক্ষতা এবং আপনার মন, আপনার মানসিক অবস্থাটাকে যাচাই করা, যে আপনি কি মানসিক অবস্থাটা কোন স্তরে আছে, আপনি কি এখনো শিশু সুলভ চিন্তা করেন, নাকি আপনি প্রফেশনাল পরীক্ষায় আপনি নিজের প্রফেশনালিজমটা কি কিছুটা শো করতে পারেন, এই জিনিসটাই যাচাই করা হয়। আর পাশাপাশি যেটা লিখিত অঙ্কটা সাধারণত প্রিলির অঙ্কের থেকে কিছুটা সহজ হয়ে থাকে। মূলত এই বিসিএস এর যে সিলেবাস বা 9, 10, 11, 12 এর যে ম্যাথস গুলো আছে, হায়ার ম্যাথ সাধারণত এখানে অ্যাভয়েড করা হয়, জেনারেল ম্যাথ থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। আর ভাইবার ক্ষেত্রে এই প্রিলি রিটেনের বেসিসেই আপনার যে স্বাভাবিক জ্ঞান এবং সাম্প্রতিক ইস্যুগুলোর ভিত্তিতে আপনার যে মতামত এবং বিশ্লেষণ, এগুলোকেই আপনাকে যাচাই করবে। তার থেকে বড় কথা, আপনার নিজের মধ্যে আপনি নিজের ব্যক্তিত্বকে কতটা ধারণ করতে পারেন, কতটা প্রদর্শন করতে পারেন, সেই জিনিসটাকেই দেখা হয়। কম্পিউটারের ক্ষেত্রে বেসিক কম্পিউটার ফাংশনটাই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনার কোর্সও এখন থেকে কোর্সও করা লাগবে না, কিছুই করা লাগবে না। যারা কম্পিউটার, যাদের অনেকেই হয়তো আমাদের কম্পিউটার নিজের নাও থাকতে পারে বা কিছুটা দুর্বলতা থাকতে পারে, সেটা আপনার খুব বেশি দিন সময় লাগবে না। ওই সময় পরীক্ষার মাঝখানে যে গ্যাপ থাকবে, হয়তো কিছুটা টাইপিং থাকতে পারে, কিছুটা আপনার মেইল করা বা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো, ওয়ার্ড, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এইগুলো নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে আপনি উত্তীর্ণ, অনুত্তীর্ণ হলে এই ক্ষেত্রে একটা শঙ্কার বিষয়। সাধারণত এটা খুব বেশি প্র্যাকটিসের দরকার হয় না, 7-8 দিন হাইয়েস্ট প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। অন্তত ওই সময় মানসিক যে আপনার যদি মানসিক ইচ্ছা থাকে, বা আপনি 3-4 দিনে এই দক্ষতাটা আনা সম্ভব। কিন্তু মেইন ফোকাস যেটা, যদি আমার কনফিডেন্সটা গ্রো থাকে আমার প্রিপারেশনের ক্ষেত্রে, প্রিলির ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে, আমার এইটা খুব ছোট একটা বিষয়, আমি অন্তত এইটুকু মনে করি। আচ্ছা, তো সৌরভ ভাই যেটা বললো, আপনারা একটু খেয়াল করেন, মৌখিক পরীক্ষা 30 মার্কস আর লিখিত পরীক্ষা 70 মার্কস, রেশিওটা কিন্তু প্রায় 50% এর মতো। যেখানে হচ্ছে আপনার যে কোনো ব্যাংকের পরীক্ষায় আপনার হচ্ছে 200 মার্কের লিখিত, 25 মার্কের ভাইবা, তাহলে কত? 225-এর ভিতর 25 মার্ক। আর এখানে 100-র ভিতর 30 মার্ক, মানে 30% হচ্ছে টোটাল মার্কেট। এটা কিন্তু মৌখিক পরীক্ষার উপর ডিপেন্ড করছে। সো এইখানে কিন্তু খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইতে পারে আপনার মৌখিক পরীক্ষা। ঠিক আছে? সো এই মৌখিক পরীক্ষার ব্যাপারে যেটা ভাই বললো, আপনি স্মার্টনেস বা আপনার হচ্ছে ক্যারি করার যে জিনিসটা, সেইটা অনেকটা ম্যাটার করে। যেমন আমার ক্ষেত্রে ভাইকে আমি রিকোয়েস্ট করবো, তার ভাইবা অভিজ্ঞতা যদি চায় ভাই একটু শেয়ার করতে, আমি একটু শেয়ার করি। আমি ভাইবা দিয়েছিলাম, ডিজি মহোদয় স্যার ছিলেন, একজন এক্সটার্নাল স্যার ছিলেন, আরেকজন হয়তো স্যার ছিলেন, উনি ওই সময় রুমে উপস্থিত ছিলেন না, দুজনই আমার ভাইবা নিয়েছিলেন।
এবং আমি পড়াশোনা করেছি নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ, যেটা হচ্ছে বাংলাদেশে 2টা ভার্সিটিতে পড়ানো হয় এবং মেরিন একাডেমিতে কিছু কিছু জিনিসপাতি এগুলার আছে। হ্যাঁ, তো এই জিনিসটা সম্পর্কে সাধারণ মানুষজন জানে না। স্টিল আমার তৎকালীন যে ডিজে মহোদয় স্যার ছিলেন, তিনি আমাকে এমন এমন জায়গা থেকে কোশ্চেন করেছেন আমার ডিপার্টমেন্টের রিলেটেড, আই ওয়াজ অ্যামেজড, মানে তিনি কিভাবে এই জিনিসগুলো জানেন। হ্যাঁ, এবং আমার ভাইবা যে খুব ভালো হয়েছে আমি বলবো না, ভাইবা ইংরেজিতে ম্যাক্সিমামটাই হচ্ছে আমার ইংরেজিতে হয়েছিল। আলহামদুলিল্লাহ ইংরেজি টুকটাক বলতে পারি দেখে হচ্ছে আমি এরকম হচ্ছে তোতলাই নাই বা অনেকে যেটা করেন ক্যারি করতে পারেন না আর কি ইয়ার ভিতর। তো আমার আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা ওই মোমেন্ট হয় না, এবং আমি অ্যামেজ ছিলাম যতটা মানে কোশ্চেন পারতেছিলাম, আমি নার্ভাস হওয়ার বদলে আমার মুখে হাসি ছিল, আমি অ্যামেজড ছিলাম যে স্যার কিভাবে এগুলো জানে। আমার সবসময় একটা মুখে হাসি ছিল, এবং আমি যে খুব বেশি পারছি তা না, আমি অনেক সিলি সিলি জিনিসগুলো আমার জানা উচিত ছিল, সিলি জিনিস আমি পারি না। বাট স্টিল হচ্ছে আমার প্রথম দিন যেহেতু মেডিকেলে ডাক পেয়েছি, আমার ধারণা আমি হয়তো টপ 30-র ভিতরে ছিলাম, এটা হচ্ছে আমার ধারণা, আমি জানি না অ্যাকচুয়ালি। তো আমার লিখিতও যে খুব আহামরি দিছি তা না। So, আমার কাছে মনে হচ্ছে আপনার নিজেকে ক্যারি করা বা নিজেকে কতটা স্মার্টলি, যেহেতু হচ্ছে আপনার ফিল্ডে কাজ করতে হবে, 10 জনের সাথে কথা বলতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার, এবং হচ্ছে বিদেশে পোস্টিং এর একটা বিষয় আছে। সো আপনার এই ক্ষেত্রে নিজের স্মার্টনেস, নিজেকে ক্যারি করার জিনিসগুলো আসলে অনেক বেশি ম্যাটার করে। যতটা বেশি আপনার লিখিততে জোর দিবেন তার থেকে অনেক বেশি জোর কিন্তু আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, কথা বলা, গুছিয়ে কথা বলা, ইংরেজি চর্চা, এই জিনিসগুলোর পাশাপাশি কিন্তু আপনার এখন থেকে চর্চা করতে পারেন। কারণ পার্সোনালিটি একদিনে হয় না। আপনার হচ্ছে লিখিত রেজাল্ট দিল, 10 দিন পরে মৌখিক, 10 দিন আপনার পার্সোনালিটি বিল্ড আপ হবে না, তাই না? তো এই জিনিস সম্পর্কে আপনাদেরকে একটা ইয়া দিতে পারি। আর ভাই যেটা বললো যে হইতেছে কম্পিউটার টেস্ট নিয়ে আপনারা অনেকে টেনশন করতেছেন, কম্পিউটার টেস্ট আপনার টাইপিং এর দক্ষতাটা দেখা হয়। আপনি হচ্ছে আমাদের সময় বিজয় বাংলা টাইপ করতে দিত, পরিবর্তিত পরিস্থিতিতে বিজয় বাংলা লাগে কিনা আমি শিওর না, বাট স্টিল আপনাদের বিজয় বাংলার বেসিক টাইপিংটা কোন জায়গায়, অন্তত কোন জায়গায় কোন অক্ষর সরেও সরায়, কোন জায়গায় যুক্ত বর্ণ কোন দিক দিয়ে দেয়, এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। একটা প্যারাগ্রাফ হয়তো আপনাদেরকে দিবে, সেইটা হয়তো আপনাদেরকে টাইপ করে দিতে হবে বিজয় বাংলায়, এবং হচ্ছে সেখানে কিন্তু আমরা তো নর্মালি কোন টাইপের কিবোর্ড ইউজ করি, কোয়ার্টিতে হচ্ছে বাংলা ক খ গ ঘ লেখা থাকে, ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল কিবোর্ড দেওয়া হয়, মানে যেটাতে হচ্ছে শুধুমাত্র এবিসিডি, অন্য কিছু নেই। ঠিক আছে, তো আপনার ওগুলো মুখস্থ থাকা লাগবে, বিজয়ের কোন জায়গায় কি আছে। ইংরেজি টাইপিং তুলনামূলক আপনারা সবাই মোটামুটি পারি। ঠিক আছে, তো ওইটা হচ্ছে মোটামুটি পারা যাবে। আর হচ্ছে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিসপাতি। লাইক ধরেন যে আপনার হেডিং অ্যাড করা, ফুটার, নোট, এই টাইপের জিনিসগুলো ওয়ার্ডে বেসিক যে জিনিসগুলো, টেবিল অফ কন্টেন্ট অ্যাড করা, এগুলো হচ্ছে আপনারা পারেন কিনা। এক্সেল এর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনাদের ফাংশন, যেমন মনে করেন যে আপনার অ্যাভারেজ বের করা, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, ইফ দিয়ে হইতেছে হচ্ছে আপনাদের কোনো একটা ভ্যালু এক্সট্রাক্ট করা, যে আপনার এই শর্ত মিট আপ করলে আপনি ভ্যালুটা নিবেন। বেশি হলে ভি লুক আপ, এই কয়েকটা যদি আপনারা পড়ে যান ফাংশন, বেসিক ফাংশন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন এক্সেল টিউটোরিয়াল, আপনার 10টা 15টা করে দেখবেন যে টিউটোরিয়াল দেওয়া আছে 15 মিনিটের ভিডিও, ওগুলা পড়ে গেলে ওগুলাই অনেক, অত কঠিন আসে না। আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা, একটা হচ্ছে আমাকে পাওয়ার পয়েন্টের প্রিন্টেড শিট দিয়েছিল, আমাকে বলেছিল এই পাওয়ার পয়েন্টটা হুবহু তুমি বানাও, 4 পেজ বা 5 পেজের একটা ইয়া ছিল। তো ওইটা মোটামুটি পাওয়ার পয়েন্টের বেসিক দক্ষতা থাকলে শেপ অ্যাড করা, বলেছে ট্রানজিশন দেওয়া, অ্যানিমেট করা, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া যাদের আছে, মানে যারা ভাই ভার্সিটিতে পড়াশোনা করছেন, টুকটাক প্রেজেন্টেশন দিচ্ছেন, তাদের জন্য এগুলো কিছুই না। আর যারা হচ্ছে পড়াশোনার খাতিরে হোক বা ভার্সিটি অতটা সাপোর্টিভ না হোক, সেক্ষেত্রে একটু ল্যাক্স রয়ে গেছে, তারা আমি মনে করি যে একটু প্র্যাকটিস করলে আপনারা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো আসলে বেসিক লেভেলের জিনিস। আর এগুলো এত বেসিক, পরবর্তীতে মনে হতে পারে যে আমার তো এই নলেজটা নেই, আমি কি করব পরবর্তীতে। আপনি যদি কর্মক্ষেত্রে কখনো যান, 1 মাস থেকে 2 মাসের মধ্যে আপনি ওই বিষয়ে আরেকজনকে প্রশিক্ষণ দিতে পারবেন, এরকম ক্যাপাসিটি আপনার গ্রো করবে। এটাই, সো এটা নিয়ে আসলে আপনাদের অত টেনশন করার দরকার নেই। তো মোটামুটি আমরা প্রিলি রিটেন, ভাইবা এবং ব্যবহারিক সবই কভার করে ফেলছি। লাস্ট একটা জিনিস হচ্ছে, ভাই বললো যে মেডিকেলের যে বিষয়টা, মেডিকেল নিয়ে ভাই অনেকের আগ্রহ আছে, যেমন হাইটের বিষয়, অনেকের চোখের 6x6 নেই, অনেকের কালার ব্লাইন্ড, মানে কি কি টাইপের হচ্ছে টেস্ট নেওয়া হয় এবং কোন কোন ক্ষেত্রে হচ্ছে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। মেডিকেলে যদি একদম থাম্ব রুল যদি বলি, কেউ যদি মাদক সেবী না হন তাহলে আর কোনো চিন্তা নেই। আর যে ক্ষেত্রে কারোর হাইটের বার দেয়া আছে, হাইটের বার ছাড়া, মাদক সেবী ছাড়া আর কোনো সমস্যা নেই। কারোর কালার ব্লাইন্ড হলে বা অন্য কোনো সমস্যা হলে এইগুলো কোনো বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো অজুহাত না। 6x6 কি দেখে? 6x6 চশমা সহ। চশমা সহ। তবে না হলেও যে আপনি বাদ পড়বেন এরকম কোনো নিশ্চয়তা নেই, যে এটা নেই, হতে পারে কারোর, তখন আপনাকে সেই ক্রাইটেরিয়াতে ম্যাচ করবে আর কি। এখন হয়তো কোনো কোটা নেই, কিন্তু আপনার যদি একজনের যদি সেই দক্ষতা থাকে, সেই মেধা থাকে, অবশ্যই কর্তৃপক্ষ তাকে সেভাবে মূল্যায়ন করবে। কিন্তু যে ক্ষেত্রে হাইট লাগবে, হাইটটা একটা ইস্যু। আর হাইট যেখানে না লাগবে, সেই ক্ষেত্রে মাদক সেবী না হলে অন্যান্য, হয়তো অনেকেরই ফিজিক্যাল কন্ডিশন অনুসারে আলাদা আলাদা রোগ থাকতে পারে, বংশজনিত রোগ থাকতে পারে, অক্ষমতা থাকতে পারে,
তো এটা কোনো ইস্যু না, এটা ওইভাবেই জাজমেন্ট করা হবে। আচ্ছা, ওই তো আপনার চেস্টের মনে হয় একটা এক্সরে নেওয়া হয়, আর ডোপ টেস্ট, ইউরিন নেওয়া হয় ডোপ টেস্টের Urine জন্য, নেওয়া হয়, ব্লাড টেস্ট নেওয়া হবে আপনার বেসিক কোনো সমস্যা আছে কিনা, এটা খুবই বেসিক। হ্যাঁ, এমন না যে হচ্ছে এনএসআই নিজস্ব ল্যাবে, এটা হচ্ছে কোনো সরকারি হাসপাতালে আপনারা নর্মাল যেই টেস্ট গুলা করেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে ওই কাছাকাছি সাধারণত ল্যাবে। মানে সরকারি কোনো সফিস্টিকেটেড ল্যাবে, আমাদের সময় সিএমএইচ এ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই, আর আর কি থাকতে পারে প্রশ্ন? আমি ভাই অনেকে হচ্ছে কমেন্ট করেছেন বিভিন্ন প্রশ্ন, এইটা হচ্ছে আমরা আপনাদের যাদের প্রশ্ন আছে তারা এখনো কমেন্ট করতে পারেন, আমি একটু পড়তেছি, ভাই প্রাসঙ্গিক হলে উত্তর দেওয়ার চেষ্টা ঠিক করবে। আছে। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারের বিষয়টা হইতেছে কম্পিউটার না পারলে কি বাদ দেয়? হ্যাঁ, এটা অলরেডি হচ্ছে আমরা ক্লিয়ার করে দিয়েছি, কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হইতেই হবে। আপনি ফার্স্ট হন, আপনি কম্পিউটার পরীক্ষা অনুত্তীর্ণ, আপনাকে হয়তো বিবেচনা করা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে অনেকগুলো কমেন্টই এসেছে। এরপর একটা কমেন্ট এসেছে যে আচ্ছা, প্রিলিমিনারি লিখিত ভাইবার মধ্যে পার্থক্য কিরকম থেকে? ভাই আমাদেরকে টোটাল জার্নিটা সম্পর্কে বলেন, আচ্ছা, যে এই ক্ষেত্রে সার্কুলার থেকে নিয়োগ এই পর্যন্ত ক্ষেত্রে কিরকম সময় লাগে? একটা একটা পজিটিভ জিনিস, যেটা খুবই পজিটিভ, যেহেতু আমাদের গত বছর থেকে স্বাভাবিক প্রক্রিয়াতে যে নিয়োগ সার্কুলার গুলো হওয়ার কথা ছিল, পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো আপনারা জানেন যে এই বৈরী পরিবেশে হচ্ছে না, স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে আমার কোনো সামনে নিয়োগ বা নিয়োগ পরীক্ষাগুলো অনেকটাই কম। তো এনএসএ এর ক্ষেত্রে বা এই দপ্তরের একটা বিশেষত্ব, খুব অল্প সময়ের মধ্যে, যেভাবে বাংলাদেশ ব্যাংক খুব অল্প সময়ের মধ্যে নিয়োগগুলো শেষ করে ফেলে, এই দপ্তরও খুব অল্প সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া প্রিলিমিনারি, আমাদের যে সার্কুলারের ডেট আছে, কবে লাস্ট ডেট কবে ভাই? 20 এপ্রিল খুব সম্ভব। এপ্রিল। আমি আমি ভেতরের খবর জানি না, এবং এটা জানার চেষ্টা করাটাও একটা অপরাধ হিসাবেই ধরবো। যদি এপ্রিলে হয়, আমরা ধরে নেব মে জুন জুলাইয়ের মধ্যেই হয়ে যাবে, সর্বোচ্চ জুলাই, 2 মাস আড়াই মাসের 2 মতো থেকে আমরা আড়াই রাখবো। মাসের মধ্যে হয়ে যাবে, যেহেতু এটা নিয়োগ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা দপ্তরে লোক চেয়েই নেওয়া হয়েছে। 5 বছর এখানে ওয়েট করাবে না, খুব দ্রুতই প্রিলিটা হবে, এবং সর্বোচ্চ প্রিলির রেজাল্ট যেদিন দেবে 15 দিন থেকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে রিটার্ন হয়ে যাবে। এবং এই রেজাল্টটা হতে হয়তো রিটার্নের খাতা, এটা রিটার্নের ভলিউম অনুসারে কি পরিমাণ টেক আবে রিটার্নে, সেই অনুসারে হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই ভাইবার কল আসা শুরু হয়ে যাবে। এবং যেহেতু খুব অল্প পরিমাণ নিয়োগ, এবার টোটাল 256 এগেনস্টে তো খুব বেশি ভাইবার থাকবে না, ভাইবা ক্যান্ডিডেট থাকবে না, হয়তো টোটাল জার্নিতে আমি মনে করি 8 মাস, সর্বোচ্চ গেলে 8 মাস একটা সময় লাগতে পারে, ইনক্লুডিং ভেরিফিকেশন। আর যদি প্রিলি রিটার্ন ভাইবা বলি, 3 থেকে 4 মাসের মধ্যে হওয়া সম্ভব। এখন তারপরেও প্রেক্ষাপট বা বিভিন্ন ইস্যু এই ক্ষেত্রে কাজ করে, বা কর্তৃপক্ষ যদি মনে করে, বা যদি এক্সটার্নাল কেউ টেন্ডার পায়, আইবিএ হোক বা অন্য কেউ টেন্ডার পায়, তারা যদি সময় নেয়, সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় লাগতে পারে। তবে এটা খুবই দ্রুততম সময়ের মধ্যে হবে, এইটুকু নিশ্চিত। আমাদের সময় ভাই দেখা গেছিল 102 জন নিয়োগ দিতে 7 মাসের মতো টাইম 7 মাসের মধ্যে, এবং আশা করা যায় এই বছরের মধ্যেই তারা পদায়িত হবে। হ্যাঁ, তো এটা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কারণ এক একটা যেহেতু আমার circular- অন্য কোনো সার্কুলার নেই, অন্য কোনো সার্কুলার যেগুলো আছে, এই যে এখন বিসিএস এর যেগুলো হয়তো 45-এর রিটার্নের রেজাল্ট দেবে, 46 রিটার্ন কেবল হবে, 47-এর প্রিলি হবে, একটা লগ, এইদিকে পিছনে আমার 44-এর ভাইবা শেষ হয়নি, এগুলো হইতে সময় লাগবে। বা ব্যাংকের যে সার্কুলার গুলো আছে, সম্ভবত এসওর 2টা সার্কুলার পেন্ডিং আছে, বা অফিসার জেনারেলের কয়েকটা সার্কুলার আছে, এইগুলো হতে হতে কিন্তু আমার প্যারালালি কিন্তু এটা যোগদান হয়ে অনেক চাকরি হয়ে যাবে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমি এনএসআর পরীক্ষা এবং দুদকের সহকারী পরিচালক ছিল, প্যারালালি দুইটাই একই সাথে দিচ্ছিলাম। কিন্তু যেদিন এনএসআর মেডিকেল হয়, সেদিন আবার দুদকের রিটেন, এরকম একটা ছিল। তো আমার দুটার একটা চুজ করতে হয়েছিল। তো আমি ওই সময় আমার যারা সিনিয়ররা ছিল তাদের সাথে যোগাযোগ করার পরে এটা একটা টাফ ডিসিশন ছিল, যে একটা মেডিকেল একটা রিটেন। তো আমি বেছে নিয়েছিলাম মেডিকেল। তো ফরচুনেটলি আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছিলেন এনএসআই যোগদান করার। তো এনএসআই যোগদানের প্রায় 2.5 বছর পর ওই সেম নিয়োগের রিক্রুটমেন্টটা হয়। অর্থাৎ আমার 2.5 বছর আমার চাকরি করা শেষ, ট্রেনিং শেষ, আমার বেতন ভাতা দিয়ে নেওয়া শেষ, কিন্তু 2.5 বছর পর এসে দুদকের ওই নিয়োগে যারা উত্তীর্ণ হন তারা যোগদান করেন। তো এই ক্ষেত্রে এটা একটা অত্যন্ত পজিটিভ বিষয়। সো যাদের তাড়াতাড়ি চাকরি লাগবে ভাই, তারা ভাই পড়াশোনা করতে বসে যান। পরীক্ষা আসলেই আপনাদের অনেক কম্পিটিটিভ হবে, কোশ্চেন কতটা কঠিন ডাজন্ট ম্যাটার, পরীক্ষা কম্পিটিটিভ হবে, বেশ ভালো মার্ক পেয়ে আপনাদের টিকতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাই মোটামুটি ভাই এটা কভার করে ফেললো। এরপরে হচ্ছে একাধিক পদে আবেদন করা যায় কিনা। আমার জানা মতে
সকাল এবং বিকালে দুটা পরীক্ষা হয়, মানে ফিল্ড অফিসার পরীক্ষাটা বিকালের সেশনে হয়, সকালের সেশনে এডি পরীক্ষা হয়। লাস্ট গুলাতে এরকমই দেখা গেছে। আগের সার্কুলারেতে এটা যেত, যদি এই সার্কুলারতে যদি উল্লেখ করা না থাকে যে যাবে না, তাহলে করা যাবে। এবং আমার জানা মতে আমার পরিচিত অনেকে এবং আমার সাথেও যারা কাজ করেছে অনেকেই এমনও হয়েছে তারা একাধিক পদে চান্সও পেয়েছিল। ইভেন আমার অনেক সহকর্মী আছেন তারা ফিল্ড অফিসারেও টিকেছে, এডিতেও টিকেছে এবং এডি পদে তারা চাকরি করেছে, এরকমও অনেকে ছিল। আমাদের সাথে একজন ছিল, সে হইতেছে ফিল্ড অফিসারের প্রিলি ফেল করছে, এডির প্রিলি দিয়ে রিটার্ন দিয়ে ভাইবা বন্ধ গেছিল। ঠিক আছে, তো মানে কোনোটার প্রশ্ন যে সোজা হবে বা কঠিন হবে এটা আসলে ভাবার আসলে অবকাশ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে লুকোচুরির বিষয়টা বুঝলাম না ভাই। অপনা মাংসে হরিণা বৈরি কথাটা কি বুঝেন? আপনি যদি একজন সফিস্টিকেটেড একটা জবে থাকেন, অবভিয়াসলি আপনার পরিচয়টা আপনার জন্যই হার্মফুল একটা হইতে পারে, তাই না? মানে আপনার পরিচয় জানতে পারলে তো অনেকে আপনাকে থ্রেট মনে করবে, তো এই কারণেই লুকোচুরি। তো এটা আসলে না বুঝার আসলে কিছু আমি নাই। একটু অ্যাড করি যে আমি কথার কথা মাহিন হাসান ভাই একজন কর্মকর্তা, তিনি আমাকে নিয়ে তদন্ত করছেন। এখন আমি যদি জানি মাহিন হাসান ভাই তদন্ত করছেন, সে হয়তো ভালো ভালো কিছু নিয়েই করছেন, যে না আমি ফয়সাল চৌধুরী একটা ভালো মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে না আমি তো একটা গোপনে পাপ করেছি, সেটা যদি সে জেনে যায় তাহলে আমি কি করব? আমি তাকে আইদার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব, সে ইনফ্লুয়েন্স না হলে তাকে কেনার চেষ্টা করব, যদি না কিনতে চাই তার ক্ষতি করার চেষ্টা করব। তো এই যে চাপে পড়বে কে? মাহিন হাসান ভাই। তো স্বাভাবিক তার কি করা উচিত ছিল? সে যদি কোনোভাবেই আমাকে জানতে না দেয় যে আমি ফয়সাল বিষয়ে সে কাজ করছে না, আমি যদি জানতে না পারি, তাহলে এই তিনটার কোনোটার হুমকি সে পাচ্ছে না। এই জন্য সাধারণত আপনার পরিচয়, আপনার কার্যক্রম যতটা লুকোচুরি রাখা সম্ভব। এবং আপনি হয়তো জানেনও না যে এই বিষয়ে কাজ হচ্ছে কিনা, আপনার কিন্তু সুপারিশ আসতে থাকবে, কিছুই করার নেই আপনার, কিন্তু আপনার সুপারিশ আসতে থাকবে। তো এই জন্য আপনি যতটা সিক্রেটিভ লাইফ লিড করবেন এবং সাধারণভাবেই বাইরের দেশের বা বাইরের বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু আপনার কার্যক্রম জানবে না, তারা আপনাকে সন্দেহবশত আপনাকে বা আপনার পরিবারকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। এই জিনিসটা। ধন্যবাদ ভাই। আর হাইটের বিষয়ে একজন জিজ্ঞেস করেছেন, পাসপোর্ট 3 বলা আছে, এর চেয়ে নিচে হবে কিনা? আমাদের 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 আপনার যদি পাসপোর্ট 3ও থাকে, পাসপোর্ট 3.5ও থাকে, তাও আপনার একটু কনসিডার করা উচিত বিষয়টা। কারণ আপনার স্কেল আর অ্যাকচুয়াল যেটা মেজারমেন্ট সেটা কিন্তু একটু এদিক সেদিক হয়, ওইটা বরঞ্চ একটু বেশি লাগে। 4 হলে হয়তো আপনার দেখা যাবে 3 আসবে, না এরকম হইতে পারে। তবে আমার পরামর্শ হচ্ছে, যদি 2-1 ইঞ্চি আপনার কাছে যদি মনে হয় যে না আমার হাইট 1 ইঞ্চি কম হচ্ছে বা 1.5 ইঞ্চি কম হচ্ছে, হাফ ইঞ্চি কম হচ্ছে, কনফিউশন থাকে, ট্রাই করেন, মেডিকেল পর্যন্ত যান। যেটা আমি এর আগে বলেছি, এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম এবং এটা যেহেতু একটা বিশেষায়িত পেশা, তো সেই ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ আপনাকে মনে করে কনসিডার করবে, আর যদি না করে, যেহেতু আপনি হাইট অনুসারে বাদ, অন্যান্য পরীক্ষার প্রিলি ফেলের মতো হয়তো মেডিকেলে ফেল হিসেবে আপনি গণ্য হবেন। তো সেই ধাপ পর্যন্ত যাওয়াটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা পরামর্শ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে যে হচ্ছে বন্ড সাইন করার কোনো বিষয় আছে কিনা, চাকরি ছেড়ে যাওয়ার কোনো ইয়ে আছে কিনা? তো এইটা নিয়ে বেশি ডিপে না যাওয়া উচিত হবে, তাও আর কি ভাই যদি একটু আইডিয়া দেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার নিয়োগের উপরে। যেমন মাহিনা হাসান ভাইয়ের সময়টাতে বন্ড সাইনের একটা ব্যাপার ছিল, কিন্তু আমাদের সময় ছিল না, বা আমার পূর্ববর্তী যে সময়গুলো ছিল সেই সময় ছিল না। কিন্তু আবারও বলছি, যেহেতু এটা একটা বিশেষায়িত সার্ভিস, কর্তৃপক্ষ চাইলে আপনাকে সেই ব্যবস্থাটা আপনাকে করাতে পারে, বা সেই চুক্তির মধ্যে আপনাকে কিন্তু প্রথমেই বাধ্যবাধকতা আরোপ করতে পারে। কিন্তু প্রথমে যদি না থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনি যোগদান করতে পারবেন। এবং অন্যান্য সরকারি চাকরিতে যেভাবে পদত্যাগ করতে হয়, যে নিয়মে, চাকরি স্থায়ী না হলে 1 মাসের বেতন, চাকরি স্থায়ী হলে 3 মাসের বেতন, এবং প্রসিডিওর মেনটেন করে সেভাবে আপনি করতে পারবেন। তো এই আর কি। আর পরীক্ষা দেওয়া যায় কিনা এনএসআই চাকরি করা অবস্থায়, এটা আসলে ডিপেন্ড করবে আপনার পোস্টিং কোন জায়গায় বা বস কিরকম, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট এটা আসলে ভাই যেটা বললাম, ভাই যেটা বললো, এটা করার মতো চাকরি। হ্যাঁ, সো এটা ওইভাবেই আপনারা কনসিডার করবেন। এবং যেহেতু ট্রেনিংটা বেশ রিগোরাস এবং আপনাকে বাইরে নিয়ে যাওয়ার একটা ইয়ে আছে, সো আপনার পিছনে বেশ ভালো একটা ইনভেস্টার, তো এই কারণে অবভিয়াসলি পরীক্ষা অন্যান্য জায়গায় দেওয়াটা হয়তো ভালো চোখে দেখার কথা না। এবং আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেগুলো অত্যন্ত স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ, এবং আরেকজনের জন্য হয়তো ক্ষতির কারণও হতে পারে, কিন্তু আলটিমেটলি দেশের জন্য ভালো। তো এই একটা, আপনি নিজেও একটা নিরাপত্তাহীনতায় পড়বেন যদি আপনি নিজেকে ডিসক্লোজ করেন, বা আপনি যদি অন্য চাকরিতে যে বলেন আমি এগুলো নিয়ে কাজ করেছি, এই করেছি, সেই করেছি, বা আপনি যদি আরেকজনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন, আপনি নিজেই কিন্তু বিপদে পড়বেন। এই জন্য এগুলো ডিসকারেজ করা। ফয়সাল ভাই আসছে, ফয়সাল ভাই আমরা সাইড করে ফালা রাখি ভাই, কোন কি তোদের নেওয়া যায়। আচ্ছা ভাই, আচ্ছা অনেকে বলছেন দাগ আছে, এটা সেটা দাগ টাগ নিয়ে কোনো সমস্যা নাই মেডিকেলে।
আর লাস্ট বার এক্সাম টেকার কে ছিল এটা কেউ জানে না ভাই। এটা ভাই একটা আইডিয়া দিচ্ছেন এক্সাম টেকার কিভাবে কি হয়েছে, হয়তো একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন। আর এক্সাম টেকার আপনারা ধরে নেন যে এনএসআই নিজস্ব কোন একটা নিজস্ব উপায় তারা হচ্ছে প্রশ্নটা দিবে। সিলেবাস দিয়ে হয়তো বিশেষজ্ঞ যারা আছেন তাদের সমন্বয়ে একটা বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। তো যেহেতু এই বছর আইবিএ বা আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা দেখতে পারবো যে আইবিএ কেন্দ্রিক যে প্রিপারেশন সেটা নিলেই মোটামুটি আমার সিলেবাসটা কভার হয়ে যায়। আচ্ছা, অনেকে ভেরিফিকেশন প্রসেস নিয়ে জিজ্ঞাসা করছেন। ভেরিফিকেশন নিয়ে আমি একদম সংক্ষেপে বলি, পুলিশের পাশাপাশি এনএসআই একটা ভেরিফিকেশন। অন্যান্য চাকরিতে শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন হয়, কোনো কোনো চাকরিতে শুধুমাত্র এনএসআই ভেরিফিকেশন হয়। এখানে হচ্ছে বোথ হয়ে থাকে আমার জানা মতো, রাইট ভাই? রাইট। এটা নিয়ে আমরা বেশি কথা বললাম না, সার্কুলার থেকে এটা হচ্ছে বলে ফেলছি, কম্পিউটার টেস্ট নিয়ে বলে ক্ষেত্রে ফেলছি। যেটা ডিপে যদি সন্ত্রাসী মাদক জঙ্গি সংশ্লিষ্টতা না থাকে বা পরিবারের কারণ না থাকে, আপনি এখানে নিশ্চিন্তে এই প্রসেসটা। আর আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, এটা প্রমাণ করতে পারেন। বাংলাদেশের নাগরিক না হইলে এটা ঝামেলা। এখন এটা কিন্তু অনেকেরই একটা ভীতির কারণ, কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে কোনো ভেরিফিকেশনের ক্ষেত্রে এনআইডি কার্ডের ক্ষেত্রে নামের মিল নেই। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে না আমার মায়ের নাম এটা, কিন্তু হয়তো তার নাম ভুল হয়েছে, এটা কেন আমার ভেরিফিকেশনে ইফেক্ট করবে? কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময় মুক্তিযুদ্ধ সনদ বা বিভিন্ন যখন কোটা ছিল, বিভিন্ন কোটা জালিয়াতি হয়েছে কিন্তু এই নাম চেঞ্জ করে। চাচার নাম চাচা মুক্তিযোদ্ধা, চাচার নামটাকে বাবার নামে বসিয়ে মুক্তিযোদ্ধার কোটাটা নিয়ে গিয়েছে। এই জন্য ভেরিফিকেশন মানে যে আপনাকে শুধু রাজনৈতিক জিনিসটাই দেখবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার প্রত্যেকটা আপনার ডকুমেন্ট গুলো, অনেকেই আছে যারা কি করে অনার্স পাস না সত্ত্বেও বা মাস্টার্স পাসের বাধ্যবাধকতা থাকলেও না সত্ত্বেও একটা জাল সার্টিফিকেট নীলক্ষেত থেকে নিয়ে ওটা সাবমিট করে দেয়। বা আপনার অ্যাপ্লাই করার সময় তো কিছু দরকার নেই, আপনি একটা র্যান্ডম বসিয়ে অ্যাপ্লাই করে ফেললেন। এই বিষয়গুলো হয়ে থাকে জন্যই ভেরিফিকেশন, পোস্ট ভেরিফিকেশনটা দরকার হয়। এরপর একজন জিজ্ঞাসা করছেন সিজিপিএ আর ইউনিভার্সিটি ম্যাটার করে কিনা। এখন এই বিষয়ে মাহিন ভাই আমার চেয়ে বেটার বলতে পারবে। আচ্ছা, এগুলো নিয়ে আপনাদের অনেক ফাওয়ালাপ, সিজিপিএ, ভার্সিটি, রেজাল্ট, এরপরে আর কি কি জানি হচ্ছে। অনেকে বলছেন ভাই আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরি কেউ আটকাবে না। হ্যাঁ, আপনার যোগ্যতা আছে, আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, রিটেন ভাইবা ভালো দিয়েছেন, ভাইবাতে আপনি স্মার্টলি নিজেরা ক্যারি করছেন, ডাজন্ট ম্যাটার। অনেক পাবলিক ভার্সিটির পোলাপান ইংরেজি বলতে পারে না, হ্যাঁ, চলাফেরা দেখলে মনে হয় না এরা অফিসার সুলভ আচরণ করতেছে, তো তারা তো অবভিয়াসলি চাকরি পাবে না। কিন্তু অনেক অখ্যাত ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি বা বিভিন্ন জায়গা থেকে অনেকেই স্মার্টলি নিজেকে হচ্ছে ওইরকম ভাবে নিজেকে গড়ে তুলছে, তারা অবভিয়াসলি চাকরি পাবে। তো এটা নিয়ে আসলে পাবলিকে পড়ছি দেখে আমার চাকরি হয়ে যাবে বিষয়টা এরকম না। বা হচ্ছে আমার সিজিপিএ কম বেশি, সিজিপিএ তো বাদ দেয় নাই আপনাকে, আপনাকে বলে নাই যে আপনার 3 সিজিপিএ লাগবে, এটা তো আপনাকে বলে নাই। সো ইট ডাজন্ট ম্যাটার। আর সিজিপিএ এর ব্যাপার যেটা, সেটা হইতেছে সিজিপিএ রিফ্লেক্ট করে আপনি আসলে ছাত্র জীবনে কতটুকু সিরিয়াস ছিলেন। বাট এটা থেকে সরকারি চাকরির ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় না স্যাররা অত বেশি চিন্তা ভাবনা করে। প্রাইভেটের ক্ষেত্রে এটা একটু দেখা হয় বেশি, কারণ সরকারি ক্ষেত্রে দেখা যায় কি যারা 3 এর নিচে সিজি তারাই বরঞ্চ চাকরির ক্ষেত্রে বেশ ভালো করতেছে, তাই না? তো এই কারণে আসলে সিজিপিএ নিয়ে আসলে আপনাদের খুব বেশি টেনশন করার আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। আচ্ছা, এরপরে আর কি আমি খুব দ্রুত শেষ করে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে বাইরে বসায় রাখছি। হ্যাঁ, মানে সারাদিন শেষে আজকে হচ্ছে আমাদের এক্সামও ছিল, টানা 2টা এক্সাম দেওয়ার পরে রিগোরাস একটা রুটিনের ভিতর দিয়ে আমরা যাইতেছি। তো এই আর কি, আমরা খুব দ্রুত শেষ করে দেবো। আর অল্প কয়েকটা কোশ্চেন নেবো, কোশ্চেন গুলো কোথায় গেল, একটা মিনিট। আপনারা প্রাসঙ্গিক কোশ্চেন করবেন, ফাঁক কোশ্চেন করলে তো সবকিছু উত্তর দিতে পারো না আমরা। আচ্ছা, সিজিপিএম এটাকে তো করে ফেলছি, যে কোনো বলে ফেলছি, একাধিক পদে অ্যাপ্লাই বলে ফেলছি। এরপরে হচ্ছে কালার ব্লাইন্ডনেস নিয়ে ভাই তো বললো। এরপরে পলিটিক্যাল প্রেফারেন্স, এগুলো ফা আলাপ, এগুলো আলাপ এখানে করে লাভ নাই। আপনার বললাম তো যোগ্যতা থাকলে আপনার চাকরি হবে, এইসব ফা কথাবার্তা। এগুলো কে আমি জানি না এগুলো কোথেকে ছড়াইছে, আপনার কোটা নাই কিছু নাই, তো এটা নিয়ারলি ইম্পসিবল। হ্যাঁ, তোমার প্রাইভেসি, ফ্যামিলি থ্রেট, কনসেপ্ট, ওই যে প্রাইভেসি টাইভেসি, এটা হচ্ছে আপনি ভাই মেনটেন করবেন। হ্যাঁ, আপনি রাস্তাঘাটে হচ্ছে লগে আপনি টি শার্ট, এই যে এরকম আমি যেমন ভিক্টরসের টি শার্ট বানাইছি, আপনি একটা বানাইলেন, আপনি বিদেশে গিয়ে আমার চিনোস, আমি এই সংস্থায় চাকরি করি, এগুলা করলে ভাই বিপদ। হ্যাঁ, আপনার যতটা এটা আপনি অফিসার হইলে এই জিনিসগুলো অটোমেটিক আপনাদের ভিতর চলে আসবে। হ্যাঁ, এগুলা আপনাদের ট্রেনিংও দেওয়া হবে। তো এইটা মানে আমি জানি না, আমি খুব কম মানুষকেই দেখছি এনএসআই চাকরি দেওয়ার পরে ঘটা করে পোস্ট দিছে, হয়ে গেল এই ফাটায় ফেলছে। যেমন আমি কত 2.5-3 বছর পরে, আমি জয়েনই করিনি, 2.5-3 বছর পরে আমি ডিসক্লোজ করতেছি যে আমার হয়েছিল। হ্যাঁ, মেডিকেল কিন্তু আমি দেই নাই। তো এইটা হচ্ছে আপনাদেরকে অবভিয়াসলি মেনটেন করতে হবে। এটা নিয়ে হচ্ছে লাফালাফি বা ফেসবুকে লাফালাফি করার কিছু নাই, বা প্রোফাইলে অ্যাড করার কিছু নাই যে আমি এই জায়গায় চাকরি করি। ইভেন হচ্ছে আপনার সার্কুলারে পর্যন্ত বলা নাই আপনি কোন সংস্থার আপনার নিয়োগ হচ্ছে। আপনার একটু খেয়াল করে দেয়, কোনো জায়গায় আমরা যে ওয়ার্ডটা ইউজ করতেছি, এই ওয়ার্ডটা কোনো জায়গায় আপনার সার্কুলারে বলা নাই।
ঠিক আছে? তো এতটুকু সিক্রেসি অবভিয়াসলি আপনার মেনটেন করা উচিত, এটা এটা স্বাভাবিক, কমন সেন্স। আচ্ছা, এরপরে এক্সাম প্যাটার্ন নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় কিনা, কিরকম প্রশিক্ষণ দেওয়া হয় এটা ডিসক্লোজ করা উচিত হবে না, বাট মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন দেশে এবং বিশেষায়িত একটা বিদেশে। প্রতিষ্ঠান, হ্যাঁ, যেহেতু দেশে এবং একটা বিদেশে। বিশেষায়িত প্রতিষ্ঠান অনুসারে প্রাসঙ্গিক যে দক্ষতাগুলো আপনার থাকা দরকার সেই দক্ষতাগুলো গড়ে তোলা হয়, শুধু এইটুকুই বলতে পারি। আর ট্রেনিং কি, একটা ওয়ার্ড ইউজ করছে, আমি ওয়ার্ডটা বললাম না, ট্রেনিং কি অনেক বেশি রিগোরাস হয় কিনা, মানে আমাদের অনেক স্থূলকায় বন্ধু বান্ধব থাকতে পারে, তাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা ফেস করা কঠিন হবে কিনা, বা তাদেরকে ভাইবা থেকে বাদ দেওয়ার কোনো এক্ষেত্রে আমি ফিটনেস আবার বিষয়টা। শুরুর কথাই ফিরে যাই, আপনার যদি সেই মনোবল থাকে, চ্যালেঞ্জ নেওয়ার সেই ইচ্ছা আগ্রহ এবং মানসিক শক্তি থাকে, এগুলো কোনো বিষয় না। আপনি মোটা হন চিকন হন, মানসিক জোর যদি থাকে, আপনি এটা আসলে ফিজিক্যাল কোনো লেবারাস কোনো জব না, এটা মেন্টাল, অনেক বেশি মেন্টাল, অনেক বেশি সাইকোলজিক্যাল। তো আপনার সাইকোলজিক্যাল স্ট্রেস নেওয়ার যদি ক্যাপাসিটি থাকে, আপনি মোটা হন চিকন হন, এটা কোনো বিষয় না। আচ্ছা, এরপরে ম্যাথের বিষয়টা অলরেডি আমরা বলছি। ম্যাথের বিষয়টা আপনার ওই যে দেখবেন যে বাংলা টাইপের ম্যাথ আসে, সো পিএসসি রিলেটেড, বোর্ডের বই রিলেটেড যে ম্যাথ গুলো, ওগুলা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এরপরে মোটামুটি আমরা সবই কভার করে ফেলছি, আমার মনে হয় না আর কিছু বাকি আছে বলা। ঠিক আছে, তো আমরা এখানে শেষ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা একদম শুরু থেকে আপনার হচ্ছে চাকরিটার নেচার, চাকরিটা হচ্ছে আপনি কি পরিমাণ চ্যালেঞ্জেস ফেস করতে হবে, এর পাশাপাশি আপনি কি পরিমাণ রিওয়ার্ডেড হইতে পারেন বেতন ভাতা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে, এটা নিয়ে হচ্ছে ভাই খুব সুন্দর করে আমাদের ফয়সাল চৌধুরী ভাই খুব সুন্দর করে হচ্ছে আমাদেরকে জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ফয়সাল ভাইকে ধন্যবাদ। এবং পরবর্তীতে যে পরীক্ষা পদ্ধতি সেটা নিয়ে খুব ভালোভাবে আলোকিত করেছেন। তো আপনার এটা এই বছরের ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং জবই আমি বলবো, কারণ যেই পরিমাণ ইদানিং আবার দেখতেছেন সার্কুলার অনেক আসতেছে, বাট যাই আসতেছে 1100 পদ 1200 পদ, এগুলার সার্কুলার শেষ হইতে ভাই প্রচুর সময় লাগে। তো যাদের দ্রুত চাকরি দরকার, হ্যাঁ, যাদের হচ্ছে বেকারত্বটা আসলে আপনাদেরকে পীড়াদায়ক একটা পরিস্থিতি নিয়ে যাচ্ছে, আপনারা এই কয়েকটা দিন খাটেন, আপনাদের জন্য এটা খুবই খুবই ভালো একটা ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি। ঠিক আছে, এবং হচ্ছে খুব অল্প সময়, যেহেতু আপনি হয়তো এই বছরের ভিতরে আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, গভর্নমেন্ট জব, আইবাস থেকে বেতন হচ্ছে 9 গ্রেডের একটা জব, উইথ রেশন সুবিধা, আদার আদার যে সুবিধাগুলো আছে। সো মানে আমি মনে করি যে এটা আসলে আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, এটা আসলে হেলায় নষ্ট করা উচিত হবে না। হ্যাঁ, আর অনেকেই হচ্ছে অনেক কিছু চিন্তা করেন যে ফ্যামিলিকে টাইম দেবো, এই করবো সেই করবো, একটু কাজের প্রেশার কম হলে ভালো হতো, এগুলো আসলে কোনো ইস্যুস না। হ্যাঁ, আপনি গভর্নমেন্ট যে কোনো জায়গাতেই আপনার আসলে ওই পরিমাণ এফোর্টটা আপনাকে দিতে হবে, এবং আপনি যদি ওই পরিমাণ এফোর্ট না দেন, কেউ যদি আপনাকে বলে আমার চাকরিতে তো কোনো কাজই নেই, সে আসলে কাজ করে না। বিষয়টা হচ্ছে এটাই, সে কাজ করে না, তার ডেস্কের কাছে ফেলে রাখে। ঠিক আছে, এবং তার কোনো জবাবদিহিতা নাই, এটা হচ্ছে ইস্যুস। কোনো ডেস্কে, সরকারি কোনো ডেস্কে যে কাজ নেই, সারাদিন ঘুরি ফিরি, এইসব হচ্ছে যারা বলে, এরা হচ্ছে চরম, মানে আমি কি বলবো, এদেরকে কিছু বলতে চাই না। তো এই জিনিসগুলো আপনারা ভাববেন না যে কোন চাকরিতে রিল্যাক্স রিল্যাক্স বলতে কিছু নাই। আপনার যেখানে আপনার অথরিটি আছে সেখানে আপনার রেসপন্সিবিলিটি অবশ্যই নিতে হবে। ঠিক আছে, এবং আপনার যত ভালো চাকরি তত বেশি আপনার রেসপন্সিবিলিটি, তত বেশি কাজের প্রেশার আসবে, স্বাভাবিক। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর সর্বোপরি হইতেছে আপনাদের জন্য শুভকামনা রইলো। আমাদের ফয়সাল ভাইয়ের কাছ থেকে যদি আমাদের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে হচ্ছে কিছু সর্বশেষ পরামর্শ, এবং আমরা বিদায় নিয়ে নিব আপনার পারমিশন অনুসারে, একটু যদি আমাদেরকে একটু হচ্ছে আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু বলতেন। আচ্ছা ভাই, মাহিন ভাইকে ধন্যবাদ। এই প্রথমবারের মতো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। একটা আমার প্রথম চাকরি এবং প্রথম রিজিকের ব্যবস্থা এবং প্রথম একটা সম্মানেরও ব্যবস্থা এই চাকরির মধ্যে হয়েছে। তো এই সম্পর্কে পাবলিক প্ল্যাটফর্মে বলার যে সুযোগ দেয়া, আমি জানি না এটা মানে কতটা যৌক্তিক কি অযৌক্তিক, তবে আমার মাধ্যমে যদি কয়েকজন উপকৃত হন, পরবর্তীতে এই সার্ভিসে যোগদান করেন, তার মাধ্যমে যদি দেশ উপকৃত হয়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার আজকে আসা। এবং আমি মাহিন ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সেই সুযোগটা আমাকে দিয়েছে। আর সর্বশেষ যেটা বলতে চাই এই সার্ভিস সম্পর্কে, যে এটা অত্যন্ত নিয়মতান্ত্রিক একটা সার্ভিস, যেটা আমরা শুরুতেই বলেছি, যেহেতু এখানকার প্রধান আসেন ডিফেন্স থেকে এবং তারা অত্যন্ত নিয়মতান্ত্রিকতা পছন্দ করেন, এবং নিয়মতান্ত্রিকতা তাদের মধ্যে আছে বলেই ডিসিপ্লিন সার্ভিস জন্যই কিন্তু তারা প্রত্যেকটা দেশে দেখবেন স্ট্রাকচারটা তারা একইভাবে ধরে রাখেন এবং প্রত্যেকটা দেশকে একইভাবে সার্ভ করে থাকেন। তো এখানেও সেই চেইন অফ কমান্ড এবং যে ডিসিপ্লিনটা অত্যন্ত কঠোরভাবে মানা হয়, এটার মধ্যে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, এটাকে লাইফস্টাইল করতে পারেন, তাহলে আপনার নিজের জীবনটা তখন কিন্তু উপভোগ্য হবে। কিন্তু আপনি যদি না ওই শক্তিটা না থাকে মানসিকভাবে, তাহলে এই চাকরিটা আপনার জন্য না। এবং আপনি যদি বারবার রিওয়ার্ডেড হতে চান, যে আমি কাজটা করলাম, সারাদিন খাটলাম, আমার পাশের বাড়ির এই লোকটা বা অন্য চাকরির এইজন
সে তো অনেক কিছু করে ফেললো, কিন্তু আমি তো দিন শেষে কিছুই পেলাম না। কিন্তু আপনার কাছে দেখছেন দেশ উপকৃত হচ্ছে। হয়তো আপনি একটা, আপনার কাছে মনে হচ্ছে খুব ছোট একটা কাজ করছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ছোট ছোট আপনার মতো ছোট ছোট কাজ মিলিয়েই কিন্তু একটা বৃহত্তর আউটকাম দিচ্ছে দেশকে। তখন এই তৃপ্তিটা যদি নিজে পেতে চান তবে এই সার্ভিস আপনার জন্য, আর যদি আপনি বারবার তুলনা করতে চান তবে এই সার্ভিস আপনার জন্য না। এবং পরিশেষে যদি একটা স্ট্যান্ডার্ড লাইফ, যেহেতু এর আগে ভাইয়ের সাথে আমরা আলাপ করেছি যে রেশন সুবিধা সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে লজিস্টিক্স আমরা বলি, প্রত্যেকটা জেলায় যথেষ্ট অফিস থেকে শুরু করে আবাসন, সব জায়গায় আবাসন না হলেও সরকারি যে আবাসনের ব্যবস্থাগুলো অফিসার থেকে ডাউনওয়ার্ড থাকে, ঢাকাতে বেশি বা অন্যান্য বিভাগীয় জেলাগুলোতে যে সরকারি আবাসন সহ এই সুযোগ সুবিধাগুলো অন্যান্য সার্ভিসের মতো এই সার্ভিসেও আছে। অফিসের যে লজিস্টিক গুলো আছে, আপনার প্রযোজ্য ক্ষেত্রে গাড়ি, কিছু ক্ষেত্রে বাইক এবং অন্যান্য যে যানবাহন, সেগুলো পাওয়া যায়। এবং এমনি অফিসের যে স্বাভাবিকভাবে ভাই হয়তো বুঝবেন যে ফাইন্যান্সিয়াল যে ইস্যু, এই ক্ষেত্রে অত্যন্ত উদার বলে আমি মনে করি, কিন্তু দায়িত্বের ক্ষেত্রে আবার আপনাকে খুবই তৎপর থাকতে হবে। তো সব মিলে দ্য ডিসিশন ইজ ইয়োর্স, লাইফ ইজ, বিকজ লাইফ ইজ ইয়োর্স। যেহেতু আপনার জীবন, আপনার চয়েস, কিন্তু চয়েস যদি একবার করে ফেলেন তাহলে ওইভাবে আপনার শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে হবে, মানসিক জোর ধরে রাখতে হবে। তো আশা করি আজকের এই সেশনটা যদি একজনের জন্য উপকার বয়ে আনে, সেটা আমাদের দুইজনের জন্য একটা খুব আনন্দ এবং তৃপ্তির জায়গা হবে। সকলের জন্য শুভকামনা জানাই, পাশাপাশি আমার, মাহিনা হাসান ভাইয়ের এবং আমাদের প্রত্যেকের জন্য আপনাদের কিছু কাছে দোয়া প্রার্থনা করি। তো ধন্যবাদ সবাইকে, অনেক ধৈর্য নিয়ে আমাদের 1 ঘন্টা 20 মিনিট ছিলেন। আর আমাদের যারা হচ্ছে চাকরির প্রস্তুতির পাশাপাশি আপনার একটু গাইডলাইন প্রয়োজন হয়, তাহলে আমি আছি এরকম আমাদের আরো 10 জনের মতো হচ্ছে বিভিন্ন ক্যাডার সার্ভিসে বর্তমানে কর্মরত, এবং বিগত বছরগুলোতে আমরা ব্যাংক বিভিন্ন দপ্তরে চাকরি করার অভিজ্ঞতা আছে, এরকম অনেকেই আমরা আছি। তারা হচ্ছে বিসিএস এর জন্য, ব্যাংকের জন্য, সামনে নন ক্যাডারের অনেকগুলো পোস্ট এসেছে, সেটার জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা পড়াচ্ছি। এবং হচ্ছে বাংলাদেশ লাস্ট যে হচ্ছে এই যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসার, সেটার জন্য আমাদের স্পেশাল কোর্স আসতেছে। তো বাকি বিস্তারিত আপনারা হচ্ছে আমাদেরকে ইনবক্স বা হচ্ছে এই পোস্টের কমেন্টে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, যদি হেল্প লাগে সেক্ষেত্রে, ঠিক আছে। আশা করি আমরা হেল্প করতে পারবো। আর সবার জন্য শুভকামনা রইলো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে এই 1 ঘন্টা 22 মিনিটে আপনাদেরকে যতটা সম্ভব আমরা দিয়েছি। আপনাদের আরো কিছু লাগলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, ঠিক আছে। আপনারা চেষ্টা করে থাকুন, ইনশাল্লাহ বিজয় আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ব্যাংক জব কোর্স 2025-এ ভর্তি চলছে। আর্লি বার্ড অফারে প্রথম 200 জনের জন্য থাকছে 25% ডিসকাউন্ট। ভর্তি হতে টেলিগ্রাম অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।